হ্যালো স্যার, হ্যাঁ, আমাদের লাইভ চলে আসছে, আপনি ক্লাস স্টার্ট করে দিতে পারেন। ওকে। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই অ্যাক্সিস মেডিকেল স্কুলকে, তারা আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে আমাদের শুরু করতে যাচ্ছি জেনারেল এমব্রায়োলজি। জেনারেল এমব্রায়োলজি আসলে একটা ভাস্ট টপিক, অনেক বড় একটা টপিক। আর আমি চাইলে অনেক ভাবেই পড়াতে পারি বা বলতে পারি। আমি চাইলে খুব শর্ট করে কোয়েশ্চন বেসড করেও বলতে পারি, আবার চাইলে বোঝানোর মতো করেও বলতে পারি, সবভাবে বলতে পারি। তা আমি বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্ব দেই হচ্ছে বোঝানোর উপরে। আমি জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি। আমি একটা গল্প তৈরি করেছি জেনারেল এমব্রায়োলজি দিয়ে, আমি সেই গল্পটা সবার সাথে শেয়ার করব। এই গল্প দিয়ে যদি কেউ মনে রাখতে পারে আর কি। কারণ আমরা যখন আন্ডার গ্রাজুয়েটে পড়তাম তখন স্যাররা খুব সিলেক্টিভ কিছু টপিক আমাদেরকে পড়িয়েছিল। সেই সিলেক্টিভ টপিক গুলো আলটিমেটলি আমরা পরীক্ষা পাশ করার পরে ভুলে গেছি। তো এখনকার আমাদের টিচিং মেথোডোলজির অনেক পরিবর্তন আসছে। এই মেথোডোলজিতে বলে না, সব তুমি এক্সপ্লেইন করো। আমি নিজেও চেষ্টা করি এক্সপ্লেইন করার। সো আমি শুরু করি। জেনারেল এমব্রায়োলজি, আজকে আমাদের টপিক হচ্ছে জেনারেল এমব্রায়োলজি। আমার এই একটা পাখি বা মুরগির, যাই হোক, একটা পাখির বাচ্চার ছবি দেখানো হচ্ছে। এটার পিছনে আমার একটা লজিক আছে, কেন আমি দিলাম এটা। কারণ হচ্ছে আমরা যখন এমব্রায়োলজি প্র্যাকটিক্যাল করি এমফিল স্টাডি করার সময়, তখন কিন্তু হিউম্যান এমব্রায়োলজি বুঝতে চাই, কিন্তু হিউম্যান তো তার এমব্রায়ো আমাদেরকে স্টাডি করতে দেয় না। যে কারণে আমরা আলটিমেটলি মুরগির ডিম নিয়ে স্টাডি করি। মুরগির ডিমকে ইনকিউবেট করি, তারপরে সেখান থেকে বাচ্চা বের হয়, সেই বাচ্চাকে আমরা স্টাডি করি। এই কারণে আমরা জেনারেল এমব্রায়োলজিতে একটা মুরগির বা পাখির একই জিনিস, মুরগি পাখিও এক ধরনের মুরগি বা মুরগি এক ধরনের পাখি, এই জন্য এরকম রাখা। আমার একটা অ্যানিমেশন দেখাচ্ছি। আমাদের জীবন শুরু হয় জাইগোট থেকে। সেই জাইগোট থেকে আলটিমেটলি একটা বেবি জন্ম হয়, জাইগোট থেকে একটা বেবি হয়। এই জাইগোটটা তৈরিতে দুটো সেল লাগে, একটা হচ্ছে টার্ম দিয়ে বলছি স্পার্ম এবং ওভাম, দিস আর লেমেন টার্ম। কারণ হচ্ছে মেডিকেলের ভাষায় স্পার্ম মানে স্পার্মাটোজোয়া, আর ওভাম বলতে বোঝাবে উসাইটকে। যাই হোক, স্পার্ম আর ওভাম মিলে তৈরি হয় জাইগোট। এখন এই স্পার্ম বা ওভাম আসে কোন জায়গা থেকে? এইটা আসে হচ্ছে ফ্রম দ্য প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে। সো প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে প্রথমে স্পার্ম বা ওভাম ডেভেলপ তৈরি হয়। সেই স্পার্ম বা ওভাম, স্পার্ম এবং ওভাম দেন ইউনাইট করে জাইগোট তৈরি করে। এই জাইগোট আলটিমেটলি বেবি হয়। এখন কথা হচ্ছে প্রিমোর্ডিয়াল জার্ম সেলটা আসে কোন জায়গা থেকে? সে আসে ইয়ক স্যাক থেকে। ফ্রম দ্য ওয়াল অফ দ্য ইয়ক স্যাকের ওয়াল থেকে প্রিমোর্ডিয়াল জার্ম সেল গুলো মাইগ্রেট করে ডেভেলপিং গোনাডে আসে। দেন সেই প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে এই বাকি স্টোরিটা হয়। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। এখন এই যে জাইগোট থেকে বেবি হয়, এই সময়টাকে বলা হয় জেস্টেশন পিরিয়ড। জাইগোট টু বেবি, এই পার্টটাকে বলা হয় জেস্টেশন পিরিয়ড। জেস্টেশন পিরিয়ডে তিনটা সাবডিভিশন আছে। একটাকে বলা হয় জার্মিনাল পিরিয়ড, একটা হচ্ছে এমব্রায়োনিক পিরিয়ড, একটা হচ্ছে ফিটাল পিরিয়ড। আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো ধীরে ধীরে ডিসকাস করব। তো যাই হোক, এই সময়টুকু জেস্টেশন পিরিয়ডের একটা সময় আছে। সময়টা হচ্ছে যদি আমরা ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে হিসাব করি, তাহলে সেটা হবে 280 ডে। আর যদি ফার্টিলাইজেশন থেকে যদি কাউন্ট করি, তখন সেটা হয় 266 ডে। যাই হোক, জাইগোট থেকে বেবি হয়। এই জাইগোট থেকে কিভাবে বেবি হয়? জাইগোটের মাঝে অনেকগুলো কাজ হবে। এক নম্বর ক্লিভেজ হবে। ক্লিভেজ হয়ে সেল বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক সময় 8টা সেল যখন হবে তখন কম্প্যাকশন হয়। সেলগুলো খুব কম্প্যাক্ট একটা অবস্থা তৈরি হবে সেলের মাঝে। এই সেল স্টেজে কম্প্যাকশনের পরে তৈরি হবে মরুলা। এটাকে আমরা বলবো মরুলা ফরমেশন। মরুলার পরে সেটা হবে ব্লাস্টোসিস্ট, এবং আলটিমেটলি এই ব্লাস্টোসিস্টটা ইউটেরাসে ইমপ্লান্টেশন হবে।
ইমপ্লান্টেশনের পরে ধীরে ধীরে বেবি কনভার্ট হবে, বেবি তৈরি হবে, সেল ডিভিশন হতে থাকবে আর বেবি হবে। এইভাবে হচ্ছে একটা ফ্লো চার্ট দেখানো হলো কিভাবে আলটিমেটলি প্রসেসটা হয়। আমরা ইন্ট্রোডাকশনে যদি যাই তাহলে বলতে পারি এমব্রায়োলজি মানে কি। এমব্রায়োলজি মানে হচ্ছে স্টাডি অফ দ্য এমব্রায়ো। এমব্রায়োকে স্টাডি করাকে বলা হয় এমব্রায়োলজি। এবং এই এমব্রায়োলজি ডিল করে কাকে, কি এখানে আলোচনা করে? এখানে আলোচনা করা হয় প্রি নেটাল স্টেজ অফ ডেভেলপমেন্ট। তাইলে প্রি নেটাল মানে কি? নেটাল মিন্স বার্থ, প্রি মানে হচ্ছে জন্মের আগে, মানে প্রি মানে হচ্ছে আগে, তার মানে প্রি নেটাল স্টেজ অফ ডেভেলপমেন্ট মিন্স জন্মের আগের ডেভেলপমেন্টের অংশ এখানে ডিসকাস করা হয়। তার মানে ফ্রম ফার্টিলাইজেশন টু বার্থ এই পর্যন্ত হচ্ছে এমব্রায়োলজির আমাদের আলোচনার বিষয়। কিন্তু মূলত এমব্রায়োলজিক ডেভেলপমেন্ট কিন্তু জন্মের পরেও চলতে থাকে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, লাং ডেভেলপমেন্ট, এই লাং ডেভেলপমেন্টটা কিন্তু থ্রু আউট দ্য চাইল্ডহুড চলতে থাকে। একটা বাচ্চা যখন জন্ম হয় তার লাংসের মাঝে 10 to 15 মিলিয়ন এলভিওলাই থাকে, কিন্তু একজন অ্যাডাল্ট পার্সনের তার এলভিওলাই থাকে পার লাংসে 150 মিলিয়ন। তাইলে এই যে 15 মিলিয়ন থেকে 150 মিলিয়ন এই কনভার্সনটা হয়েছে কিন্তু আফটার বার্থ। তাইলে আমরা বুঝলাম ডেভেলপমেন্ট আফটার বার্থেও চলতে থাকে। আবার অন্যদিকে আমরা যদি যাই যে ক্ষেত্রে সিএনএস ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সিএনএস ডেভেলপমেন্ট জন্মের পরে 2 to 3 ইয়ার আফটার বার্থ সেটা কিন্তু কমপ্লিট হয়। নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্ট কমপ্লিট হয় 2 to 3 ইয়ার আফটার বার্থ। এই জিনিসটা আমরা ইজিলি বুঝতে পারি। একটা বাচ্চা যখন প্রথম জন্ম হয় সেই বাচ্চা দেখা যায় যে তার যখন হিসু চাপে সে কিন্তু তার বিছানাতে বা কাপড় চোপড়ের মধ্যে হিসু করে বসে, সে কন্ট্রোল করতে পারে না। কিন্তু আমরা কিন্তু সেটা পারি। কেন সে পারলো না? কারণ তার নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্ট তখনও কমপ্লিট হয় নাই। তাহলে আমরা বুঝলাম যে ডেভেলপমেন্ট ইস্যু কিন্তু জন্মের আগেই না, জন্মের পরেও অনেক কিছু ডেভেলপমেন্ট হয়। এই জন্য বলা হচ্ছে যে আমাদের এমব্রায়োলজি বলে যে বিষয়টা আমাদেরকে পড়ানো হয় আসলে জিনিসটা কিন্তু ঠিক না, এটা একটা ভুল হচ্ছে। আমাদের শব্দটা হওয়া উচিত ডেভেলপমেন্টাল অ্যানাটমি। ডেভেলপমেন্টাল অ্যানাটমি যদি বলা হয় তাহলে কিন্তু সবকিছু সমাধান হয়ে যায়। এই ক্ষেত্রে এমব্রায়োলজিও ঢুকে পড়ে, প্লাস জন্মের পরে যে একটু ডেভেলপমেন্ট হয় সেই পার্টটাও কিন্তু ডেভেলপমেন্টাল অ্যানাটমির মধ্যে ঢুকে পড়ে, এবং সেই ক্ষেত্রে এমব্রায়োলজি হবে ডেভেলপমেন্টাল অ্যানাটমির একটা পার্ট হবে। সুতরাং আমাদের বইয়ের নাম, আমাদের ল্যাংম্যান, আমরা যে বইটাকে আন্ডার গ্রাজুয়েটে খুব ইউজ করি পড়ার জন্য এমব্রায়োলজি, সেটাকে বলে ল্যাংম্যানস এমব্রায়োলজি বুক। সো এই এমব্রায়োলজি বলে আসলে অনেকটুকু আলাপ করেছে, এমব্রায়োলজির বাইরেও আলাপ করেছে। সো গেল আমাদের এটা। এমব্রায়োলজি পড়তে গেলে শুরুর দিকেই ভাইভাতে অনেক সময় স্যাররা জিজ্ঞেস করেন যে এমব্রায়োলজিতে কি কি থিওরি আছে, থিওরি কি কি আছে। এমব্রায়োলজিতে দুটো থিওরি আছে। একটা থিওরিকে বলা হয় প্রি ফরমেশন থিওরি। এর মানে কি প্রি ফরমেশন থিওরি? আমরা তার আগে আমি অন্য থিওরিটা আলাপ করে যাই। অন্য থিওরিটা হচ্ছে এপিজেনেসিস থিওরি। এই এপিজেনেসিস থিওরির সাথে জড়িত যারা অ্যারিস্টটল, দেন উইলিয়াম হার্বে, ক্যাসপার ফ্রেডরিক ওলফ, এই সবাই হচ্ছে এপিজেনেসিস থিওরির সাথে জড়িত। অ্যারিস্টটল এখানেও আছে। আমি মাঝে মাঝে চিন্তা করে পাই না যে এই অ্যারিস্টটল সাহেব কোন জিনিসে তার অবদান নাই। তার সমাজ বিজ্ঞানে অ্যারিস্টটল, মানে যে কোনো জায়গাতে, প্ল্যান্টের ক্ষেত্রে অ্যারিস্টটল, এভরিওয়্যার অ্যারিস্টটল ইজ দেয়ার। যাই হোক, অনেক মেধাবী লোক ছিলেন উনি। সো উনারা দিয়েছেন এপিজেনেসিস থিওরি। এপিজেনেসিস থিওরিতে কি বলে? বলে যে প্রথমে একটা সেল তৈরি হবে, জাইগোট। সেই জাইগোটটা স্টেপ বাই স্টেপ ডিভিশন হবে, ডিভিশন হয়ে 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 আলটিমেটলি একটা বডি তৈরি করবে, একটা বডি তৈরি হবে সেল ডিভিশনের মাধ্যমে। দিস ইজ কল্ড এপিজেনেসিস থিওরি। কিন্তু প্রিফরমেশন থিওরি একটা ফানি থিওরি। ফানি হলেও ইন্টারেস্টিং হচ্ছে যে এই থিওরিটা অনেক দিন পর্যন্ত পপুলার থিওরি ছিল। এখানে বলা হয় স্পার্মের মধ্যে ছোট্ট আকারে একটা বেবি আগে থেকেই লুকানো ছিল। সেই বেবি পরবর্তীতে এই বেবিটা ধীরে ধীরে বড় হয়ে আসে, মানে নতুন কোনো সেল ডিভিশনের বিষয়ই নাই এখানে। এটাতে আছে যে স্পার্মের মাঝে মিনিয়েচার ফর্মে, হোমানকুলাস ফর্মে একটা বেবি লুকানো থাকে। আমি এখানে ডায়াগ্রামে দেখানো হচ্ছে
একটা স্পার্মের মাঝে ছোট্ট একটা বেবি লুকানো আছে, সেই বেবিটাই পরবর্তীতে ধীরে ধীরে বড় হতে থাকে। এটা হচ্ছে প্রিফরমেশন থিওরি। এই থিওরিটা বাতিল হয়ে গেছে। আমাদের কারেন্ট এমব্রায়োলজি যে থিওরির উপর বেস করা, তার নাম হচ্ছে এপিজেনেসিস থিওরি। নাও আমরা চলে আসলাম ডেভেলপমেন্টের মাঝে। হোয়াট ইজ ডেভেলপমেন্ট? আমরা তো বলছি যে ডেভেলপমেন্টাল অ্যানাটমি হওয়া উচিত এই বইয়ের এই সাবজেক্টের নাম। তো ডেভেলপমেন্ট জিনিসটা কি? ডেভেলপমেন্ট হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে সিঙ্গেল সেল জাইগোট, একটা জাইগোট যেটা সিঙ্গেল সেল থাকে, এই জাইগোটটা কনভার্ট হয়ে মাল্টি সেলুলার কমপ্লেক্স বডি তৈরি করবে, তার নামই হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে যে প্রসেসে একটা সিঙ্গেল সেল জাইগোট সে সেল ডিভিশন হয়ে ডেফিনেটলি মাল্টি সেলুলার কমপ্লেক্স বডি তৈরি করে, সেই পদ্ধতিটাকে বলা হয়, সেই প্রসেসটাকেই বলে ডেভেলপমেন্ট। এটা হচ্ছে ডেভেলপমেন্ট। এবং ডেভেলপমেন্টের জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে গ্রোথ দরকার আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন দরকার। Two processes are involved in the development. One is the growth, another one is the differentiation. প্রথমে আমরা যাব গ্রোথ জিনিসটা কি। What is growth? গ্রোথ মানে হচ্ছে ইনক্রিজ ইন বাল্ক। ইনক্রিজ ইন বাল্ক মানে কি? আয়তনে বৃদ্ধি পাওয়া। কোন একটা জিনিস ছোট্ট আছে, সেটা আয়তন বাড়বে, তাকেই বলা হয় গ্রোথ। এখন গ্রোথ কিভাবে হয়? গ্রোথ হওয়ার মেকানিজমটা কি? আমরা একটু দেখি। এখানে একটা টিস্যু দেখা যাচ্ছে, সেই টিস্যুতে কি আছে? টিস্যুর গঠনে আমরা পাই সেল থাকে আর ইন্টারসেলুলার ম্যাট্রিক্স থাকে। আমি এই ডায়াগ্রামে 4, 4, 8, 9টা সেল দেখানো হচ্ছে। দেয়ার আর 9 সেলস, আর এই পিঙ্ক কালারটা হচ্ছে ম্যাট্রিক্স। তো এটাকে আমি এখন গ্রোথ করব। কিভাবে করতে পারি? একটা করতে পারি, আমি সেলের সংখ্যা বাড়িয়ে দিলাম। সেলের সংখ্যা বাড়িয়ে দিলাম। আগে সেল ছিল 9টা, এখন অনেক অনেক সেল হয়ে গেল। সুতরাং সেলের সংখ্যা বাড়িয়ে ফেললে সেটা গ্রোথ হবে, অর্গানটা বড় হয়ে যাবে বা টিস্যুটা বড় হয়ে যাবে। আবার আমি যদি সেলের সংখ্যা না বাড়িয়ে, আমি যদি সেলের আকার না, সেলের যদি আমি ভলিউম ইনক্রিজ করি, সেলের সাইজটা ইনক্রিজ করি, তাহলেও কিন্তু অর্গান বড় হয়ে যাবে। সুতরাং সেলের নাম্বার বাড়িয়ে আমি গ্রোথ করতে পারি, সেলের সাইজ বাড়িয়ে আমি গ্রোথ করতে পারি, অথবা আমি সেলের দিকে হাতই দিব না। আরেকটা উপাদান আছে, সেটা হচ্ছে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। আমি সেলের নাম্বারও বাড়াবো না, সাইজও বাড়াবো না, আমি করব কি ম্যাট্রিক্সটা বাড়িয়ে দিব, তাহলেও কিন্তু গ্রোথ হবে। সুতরাং গ্রোথ 3 ভাবে হতে পারে। গ্রোথের প্রসেস হচ্ছে 3টা। একটা হচ্ছে বাই ইনক্রিজিং নাম্বার অফ দি সেল, বাই ইনক্রিজিং সাইজ অফ দি সেল, এন্ড বাই ইনক্রিজিং ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। এই 3 ভাবে গ্রোথ হতে পারে। আমরা এটা টেক্সটটা দেখে যাচ্ছি। গ্রোথের প্রথম যে টাইপ, বাই ইনক্রিজিং নাম্বার অফ দি সেল, এটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ গ্রোথ। মাল্টিপ্লিকেটিভ গ্রোথ বলা হয়, মাল্টিপ্লিকেশন হয়, সেল ডিভিশন হয়, হয়ে সেলের নাম্বার বাড়ে। এবং ইন্টারেস্টিং হচ্ছে, প্রিনেটাল লাইফে যত গ্রোথ হয় সবই হয় হচ্ছে এই মাল্টিপ্লিকেটিভ গ্রোথ। দেন আমাদের সেকেন্ড টাইপের গ্রোথ ছিল সেলের সাইজ ইনক্রিজ করে। সেলের সাইজ, এটাকে বলা হয় অক্সিটিক গ্রোথ বা হাইপারট্রফি। অক্সিটিক গ্রোথ বা হাইপারট্রফি, এখানে কি হয়? গ্রোথ হয় বাই ইনক্রিজিং সেল সাইজ, সেলের সাইজ বাড়ে। এখন কথা হচ্ছে, একটা সেলের সাইজ বাড়বে কিভাবে? সেলের সাইজ বাড়তে পারে যদি সাইটোপ্লাজম বাড়ে। সেল যদি তার সাইটোপ্লাজম ইনক্রিজ করে, তাহলেই কিন্তু সেলের সাইজ বড় হয়ে আসবে। আমরা এরকম এই জাতীয় গ্রোথ দেখি কিছু সেলের মাঝে, যে সেলগুলো পার্মানেন্ট সেল, যেমন স্কেলিটাল মাসল, স্মুথ মাসল, নিউরন। এই সেলগুলো কিন্তু জন্মের পরে আর ডিভিশন হয় না। জন্মের পরে এই সেল আর ডিভিশন করতে পারে না, দে আর পার্মানেন্ট সেল। সুতরাং এই সেলগুলো গ্রোথ করতে গেলে লাগবে হচ্ছে অক্সিটিক গ্রোথ, মানে সেলের সাইজ বাড়বে। সেই সাথে ওসাইটের মাঝেও অক্সিটিক গ্রোথ হয়। 3 নাম্বার আরো একটা গ্রোথ প্রসেস আছে, তার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল গ্রোথ। আমরা আগেই বলেছিলাম, ম্যাট্রিক্স ইনক্রিজ করে যে গ্রোথ হবে তার নামই হচ্ছে ইন্টারস্টিশিয়াল গ্রোথ। এরকম ইন্টারস্টিশিয়াল গ্রোথ আমরা দেখব বোনস এর মাঝে, আমরা দেখব কার্টিলেজের মাঝে। বোন, কার্টিলেজ, এগুলোতে ইন্টারস্টিশিয়াল প্যাটার্নে গ্রোথ হয়। সো গ্রোথ 3 রকমের। নাও আমরা যাচ্ছি, আরেকটা শব্দ ছিল ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে কি? আমরা আমাদের বডিতে যদি সেলগুলোর দিকে তাকাই, আমরা জানি যে আমাদের বডিতে যত সেল আছে
যদি গ্যামেট বাদ দেই তাহলে যত সেল আছে সব সেলেই কিন্তু 46 ক্রোমোজোম থাকে, প্রত্যেকটা সেলে 46 ক্রোমোজোম থাকে। এখন একটা বিষয়, আমাদের বডিতে যত সেল আছে তাদের কাজগুলো কন্ট্রোল করে এই ক্রোমোজোম। এখন প্রতিটা সেলেই যদি 46 ক্রোমোজোম থাকে তার মানে কি দাঁড়ায়, যে প্রত্যেকটা সেলই প্রত্যেকটা কাজ করার ক্ষমতা রাখে। তার মানে হচ্ছে যে আমাদের বডি যে সেল, একই সেল, সে চাইলে হয়তো কন্ট্রাকশন করতে পারে, চাইলে হয়তো সে ইম্পালস কন্ডাকশন করতে পারে, চাইলে সে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করতে পারে, চাইলে সে সিক্রেশন করতে পারে। এই ক্ষমতা আছে, কারণ প্রতিটা সেলেই তো সমান সংখ্যক ক্রোমোজোম দেওয়া আছে, তাহলে প্রত্যেকের এই ক্ষমতা আছে। কিন্তু আসলে কি সবাই যদি সব কাজ করে, কোনো কাজ কি আসলে ভালো হওয়া পসিবল? তাই যদি হতো আমাদের প্রধানমন্ত্রী এই বাংলাদেশের সকল কাজ উনি একাই দেখতেন, কিন্তু তা তো না। আমাদের মন্ত্রণালয় ভাগ করে দেওয়া আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে এক কাজ করে, পররাষ্ট্র আরেক কাজ করে, বিমান পরিবহন মন্ত্রণালয় সে অন্য আরেক কাজ করে। সুতরাং কাজটা যেন ইজিলি হয় সেই জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন হচ্ছে সেই প্রক্রিয়া যার মাঝে সেলগুলোকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, যে তুমি করবা হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্টের কাজ, তোমার নাম আরবিসি। তুমি করবা সিক্রেশন, তুমি হচ্ছে গ্ল্যান্ডুলার সেল। তুমি করবা কন্ট্রাকশন, তুমি মাসল। তুমি করবা সিক্রেশন, তুমি সিক্রেশন তো বললাম, তুমি কন্ট্রাক্ট করবা, তুমি মাসল। এরকম দায়িত্ব বন্টন করে দেয়। তুমি ইম্পালস কন্ডাক্ট করবা, ইম্পালস জেনারেট করবা, তুমি হচ্ছে নিউরন। সুতরাং এটাকেই বলা হয় ডিফারেন্সিয়েশন। আমরা একটা ডেফিনিশন তৈরি দেখতে পারি, দ্য প্রসেস বাই হুইচ গ্রুপ অফ সেল, কত একগুচ্ছ সেল অ্যাজিউম স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, বিশেষ বৈশিষ্ট্য প্রাপ্ত হয়, এন্ড আর অ্যাসাইন্ড উইথ স্পেসিফিক ফাংশন, এবং বিশেষ দায়িত্ব প্রাপ্ত হয়। তাহলে যে পদ্ধতিতে একগুচ্ছ সেল বিশেষ বৈশিষ্ট্য প্রাপ্ত হয় এবং বিশেষ দায়িত্ব প্রাপ্ত হয়, সেই পদ্ধতিটাকেই বলা হয় ডিফারেন্সিয়েশন। এবং এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমেই আলটিমেটলি কিন্তু অনেক অনেক টাইপের কাজের সেল পাওয়া যায়। আরবিসি, এই ডিফারেন্সিয়েশনের কারণে আরবিসি অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। গ্ল্যান্ডুলার সেল সে সিক্রেশন করে, দেন অনেক সেল অনেক কাজ করে, এগুলো এই ডিফারেন্সিয়েশনের কারণে। মোস্ট আনডিফারেন্সিয়েটেড সেল ইন আওয়ার বডি অফ হিউম্যান লাইফ হচ্ছে জাইগোট। জাইগোট হচ্ছে মোস্ট আনডিফারেন্সিয়েটেড সেল। তার অনেক কিছু হওয়ার ক্ষমতা ছিল একটা জাইগোট। মনে করি আমরা এই মুহূর্তে ডাক্তার, এবং বিশেষভাবে আমি নিজে অ্যানাটমি পড়াই, অ্যানাটমির প্রফেসর। কিন্তু আমার যে জাইগোটটা ছিল, সেই জাইগোটের অবস্থা কি ছিল? ওই জাইগোটের সে হয়তো চোর হওয়ার পসিবিলিটি ছিল, সে ইঞ্জিনিয়ার হওয়ার পসিবিলিটি ছিল, সে রিক্সাওয়ালা হওয়ার পসিবিলিটি ছিল, অনেক কিছুর পসিবিলিটি ছিল। কিন্তু আমি হয়তো ধীরে ধীরে স্কুলে পড়েছি, সো চোর ডাকাত হই নাই। স্কুল থেকে ধীরে ধীরে আমি কলেজে পড়েছি, এক পর্যায়ে আমি সায়েন্স গ্রুপে পড়েছি, সো অন্য লাইফ স্পেশালাইজড হয়ে গেলাম। সায়েন্সে পরে পরে আমি মেডিকেলে ভর্তি হয়ে গেছি, অনেকে সায়েন্সে পরেও মেডিকেলে ভর্তি হতে পারে নাই। সুতরাং আমি আরেকটু স্পেশালিস্ট হয়ে গেলাম মেডিকেলে ভর্তি হয়ে। মেডিকেলে পড়ার পরে আমি আবার অ্যানাটমিতে চলে আসলাম, সুতরাং আমি আরেকটু স্পেশালিস্ট হয়ে গেলাম। যতদিন গেল আমি ডিফারেন্সিয়েটেড হলাম এবং স্পেশালিস্ট হয়ে গেলাম। কিন্তু আমার মূল আনডিফারেন্সিয়েটেড অবস্থা হচ্ছে জাইগোট। তার অনেক ক্ষমতা ছিল, অনেক কিছু হওয়ার পসিবিলিটি ছিল। অনেক ডিফারেন্সিয়েশনের কতগুলো ফেজ আছে, আমি এগুলো এইদিকে আর আন্ডারগ্রাজুয়েটে টাচ করব না, এই জন্য চলে যাচ্ছি কিছু টার্মের মাঝে। কতগুলো টার্ম আমরা পাই এই রিলেশনে, যেমন হচ্ছে একটা হচ্ছে টোটিপটেন্ট। আমরা অনেক সময় টোটিপটেন্ট শব্দগুলো পাই, টোটিপটেন্ট সেল। টোটি মানে হচ্ছে টোটাল, টোটি বলতে বোঝায় টোটালকে। আর পটেন্ট মানে হচ্ছে পটেন্সি, পটেন্ট মানে হচ্ছে পটেন্সি। তাহলে টোটিপটেন্ট মানে হচ্ছে যার টোটাল পটেন্সি আছে। পটেন্সি মানে কি? পটেন্সি মানে হচ্ছে ক্ষমতা। সুতরাং যার সম্পূর্ণ ক্ষমতা আছে তা সেই হচ্ছে টোটিপটেন্ট সেল। ক্ষমতাটা কিসের ক্ষমতা? ক্ষমতা হচ্ছে সে যে কোনো সেলে হোক, সে এমব্রায়োনিক সেল অর এক্সট্রা এমব্রায়োনিক সেল, যে কোনো সেলে সে কনভার্ট হতে পারে, এরকম সেলকে বলে টোটিপটেন্ট সেল। যেমন জাইগোট একটা টোটিপটেন্ট সেল, ব্লাস্টোমেয়ার্স হচ্ছে টোটিপটেন্ট সেল। আমরা তারপরে পাবো হচ্ছে প্লুরিপটেন্ট সেল। প্লুরিপটেন্ট মানে মেনি পটেন্সি, তার অনেক ক্ষমতা আছে।
তার ক্ষমতা অনেক, কিন্তু টোটিপটেন্টের মতো এত ক্ষমতা নাই। টোটিপটেন্ট কি করে, সে এমব্রায়োনিক সেল যেমন তৈরি করতে পারে তেমনি এক্সট্রা এমব্রায়োনিক সেলও তৈরি করে, কিন্তু প্লুরিপটেন্ট সেল শুধু এমব্রায়োনিক যে কোনো সেল তৈরি করতে পারে। এই জন্য এদের পটেন্সি বেশি হলেও টোটিপটেন্টের মতো না। এরকম সেল কে আছে, আছে হচ্ছে এমব্রায়োনিক স্টেম সেল গুলো হচ্ছে প্লুরিপটেন্ট সেল। এমব্রায়োনিক স্টেম সেলরা হচ্ছে প্লুরিপটেন্ট সেল। দেন মাল্টিপটেন্ট বলে আরেকটা শব্দ পাই। মাল্টি মানে হচ্ছে মাল্টিপল, আর পটেন্ট মানে পটেন্সি। এদের অনেক মাল্টিপল পটেন্সি, এদের ক্ষমতা প্লুরিপটেন্টের চাইতে কম। এদের ক্ষমতা হচ্ছে প্লুরিপটেন্ট সেলের চাইতেও কম ক্ষমতা। এরা যে কোনো জার্ম লেয়ারের কোনো সেল তৈরি করতে পারে। এরা হচ্ছে মাল্টিপটেন্ট সেল, যেমন অ্যাডাল্ট স্টেম সেল, কর্ড ব্লাড স্টেম সেল, দিস আর দ্য মাল্টিপটেন্ট সেল। দেন অলিগোপটেন্সি বা অলিগোপটেন্ট সেল, অলিগো মিন্স রিডিউসড, কমে যাওয়া। সো অলিগোপটেন্ট সেল এদের ক্ষমতা কম, এরা যে কোনো সেল তৈরি করতে পারে না। এরা যে কোনো সেল তৈরি করতে পারে না, এরা যে কোনো একটা সিরিজের সেল তৈরি করতে পারে, যেমন মাইলয়েড স্টেম সেল বা লিম্ফয়েড স্টেম সেল। এই সেলগুলো, মাইলয়েড স্টেম সেল গুলো শুধুমাত্র মাইলয়েড সিরিজের সেল তৈরি করতে পারে। লিম্ফয়েড স্টেম সেল শুধু লিম্ফোসাইট তৈরি করবে, এরা অন্য কিছু তৈরি করতে পারবে না। এই জাতীয় সেলকে বলা হয় হচ্ছে অলিগোপটেন্ট সেল, বা এদের ক্ষমতাকে বলে অলিগোপটেন্সি। এন্ড ফাইনালি হচ্ছে ইউনিপটেন্ট সেল। ইউনি মানে সিঙ্গেল, পটেন্সি মানে পাওয়ার। তাহলে যে সেলের ক্ষমতা সিঙ্গেল যাদের পটেন্সি তারাই হচ্ছে ইউনিপটেন্ট সেল। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে মনে করি একটা স্মুথ মাসল সেল, সে ডিভিশন করে সে কার্ডিয়াক মাসল তৈরি করবে না, সে শুধু স্মুথ মাসলই তৈরি করবে। একটা ইপিথেলিয়াল সেল, সে ডিভিশন হয়ে শুধু সেই ইপিথেলিয়ামই তৈরি করবে, অন্য কিছু তৈরি করতে পারবে না। এই জাতীয় সেলকে বলা হয় ইউনিপটেন্ট সেল। সো আমরা এই শব্দগুলো একটু বুঝতে হবে, শব্দগুলো একটু হাইলাইট করে গেলাম। নাও চলে আসে জেস্টেশন পিরিয়ড। হোয়াট ইজ জেস্টেশন পিরিয়ড? জেস্টেশন পিরিয়ড হচ্ছে এটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন লাইফ, এরই আরেক নাম হচ্ছে ইন্ট্রাইউটেরাইন লাইফ অর প্রিনেটাল স্টেজ অফ ডেভেলপমেন্ট। প্রিনেটাল পিরিয়ডকে জেস্টেশন পিরিয়ড বলে। এই পিরিয়ডটা, এটা হচ্ছে ফিটাল ডেভেলপমেন্ট পিরিয়ড ফ্রম দ্য টাইম অফ কনসেপশন আনটিল বার্থ। কনসেপশন থেকে বার্থ পর্যন্ত ফিটাসের ডেভেলপমেন্ট পিরিয়ডকেই বলা হয় জেস্টেশন পিরিয়ড। এই পিরিয়ডটা কত দিনের? নাম্বার 1, এই পিরিয়ডটা হচ্ছে 266 ডে ফ্রম দ্য ডে অফ ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে সেটা আসবে 266 ডে। এবং আমরা জানি ওভুলেশন আর ফার্টিলাইজেশন এর মাঝে ডিফারেন্স কিন্তু ভেরি স্মল। ওভুলেশন আর ডিফারেন্স আর ফার্টিলাইজেশন এগুলো খুবই ক্লোজ ডিস্টেন্স, কারণ ওভুলেশন একটা ওভাম রিলিজ হয়, সেই ওভাম তো 24 আওয়ারের বেশি সার্ভাইভ করে না, সুতরাং এই 24 আওয়ারের মধ্যেই ফার্টিলাইজেশন হবে। সুতরাং ওভুলেশন আর ফার্টিলাইজেশনের মাঝে গ্যাপ হচ্ছে হাইয়েস্ট 24 আওয়ার। এই জন্য এই ফার্টিলাইজেশন থেকে হিসাব করলেও একে বলে ওভুলেটরি এজ, এবং ওভুলেটরি এজ হচ্ছে 266 ডে। আরেকটা এজ কাউন্ট করা হয়, সেটা হচ্ছে যদি আমরা ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে আমরা হিসাব করি তাহলে সেটা আসবে 280 ডে। এটাকে বলে মেনস্ট্রুয়াল এজ। আমরা একটা ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি। মনে করি এটা হচ্ছে আমাদের সেই টাইম লাইন, টোটাল জেস্টেশন পিরিয়ড। এই জেস্টেশন পিরিয়ডের মাঝে আমরা যদি ওভুলেশন থেকে সেটা কাউন্ট করি বা ফার্টিলাইজেশন থেকে কাউন্ট করি তাহলে বার্থ পর্যন্ত এই সময়টুকু হবে হচ্ছে 266 ডে। কিন্তু ওভুলেশন হয় ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড এর 14 দিন পর থেকে, 14 দিন পরে। তার মানে হচ্ছে 14 দিন পরে গিয়ে ফার্স্ট ডে 14 দিন পরে ওভুলেশন হয়। তাহলে ওভুলেটরি এজের সাথে যদি আমি আরো 14 দিন অ্যাড করি তাহলে 280 ডে হয়ে যাবে। এই 280 ডেটাই হচ্ছে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে বার্থ পর্যন্ত কাউন্ট, দ্যাট ইজ দ্য 280 ডে। আমরা যখন আল্ট্রাসোনোগ্রাম করে বা ক্লিনিক্যাল যখন হিস্ট্রি নেই কোনো পেশেন্টের, তাকে যদি জিজ্ঞেস করি আচ্ছা আপনার কবে ওভুলেশন হয়েছে ওর কবে ফার্টিলাইজেশন হয়েছে বলেন, সে কিন্তু কিছুই বলতে পারবে না, কারণ সে তো জানে না কবে তার ওভুলেশন হচ্ছে আর কবে তার ফার্টিলাইজেশন হচ্ছে। তার লাইফে ভিজিবল ইভেন্ট হচ্ছে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড।
সুতরাং ক্লিনিক্যালি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ফার্স্ট ডে থেকে হিসাবটা আমরা ক্লিনিক্যালি ইউজ করি, সেটা হচ্ছে 288 ডে। ফার্স্ট ডে থেকে কাউন্ট করলে সেটা 280 ডে, সরি 280 ডে হবে। কিন্তু বেসিক্যালি 280 ডে এর মধ্যে 14 ডে আছে এক্সট্রা ডে। রিয়েল এজ কিন্তু 266 ডে, রিয়েল এজ হচ্ছে 266 ডে। কিন্তু ফার্স্ট ডে থেকে আমরা সুবিধার্থে আমরা হিসাব করি হচ্ছে ফার্স্ট ডে থেকে সেটা আসবে 280 ডে। ক্লিনিশিয়ানরা আরেক ভাবে বলে থাকে বা অনেক বইতে বলে সেটা হচ্ছে 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 10 ডে। 9 এই জেস্টেশন পিরিয়ড হচ্ছে 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 10 ডে। আমরা 9 ক্যালেন্ডার মান্থ মানে 9 ইন্টু 30 মানে 270 ডে প্লাস 10 ডে মানে 280 ডে। সুতরাং আলটিমেটলি ক্লিনিশিয়ানরা কিন্তু 280 ডে দিয়ে হিসাব করে এই জেস্টেশন পিরিয়ড, এবং এইটা হিসাব করে তারা ইডিডি সিলেক্ট করে। ইডিটিটা বের করে 280 ডে থেকে, মানে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকেই সেটা হিসাব করে। নাও আমরা যাচ্ছি জেস্টেশনাল পিরিয়ডের ফেজ গুলোকে কি, হোয়াট আর দ্য ফেজেস অফ দ্য জেস্টেশন পিরিয়ড। জেস্টেশন পিরিয়ডে 3টা ফেজ আছে। নাম্বার 1 ফেজ হচ্ছে জার্মিনাল পিরিয়ড, যাকে বলে প্রি এমব্রায়োনিক পিরিয়ড, জার্মিনাল পিরিয়ড। এই পিরিয়ডটা কবে সেটা আমরা যে 280 ডেজ হিসাব করলাম বা 266 ডে হিসাব করলাম, তার মাঝে কোনটা জার্মিনাল পিরিয়ড? অ্যাকচুয়ালি জার্মিনাল পিরিয়ড হচ্ছে ফার্স্ট 2 উইক, মানে হচ্ছে ফার্স্ট উইক এন্ড সেকেন্ড উইক কে বলা হয়, প্রথম 2 সপ্তাহকে বলে জার্মিনাল পিরিয়ড। এই পিরিয়ডে হয়টা কি? হয় হচ্ছে জার্মিনেশন। জার্মিনেশন মানে কি? ইমপ্লান্টেশন হয়। এই সময়টাতে মেইন যে ইভেন্টটা ঘটে সেটা হচ্ছে ইমপ্লান্টেশন। সো জার্মিনাল পিরিয়ডে হয় ইমপ্লান্টেশন। সেকেন্ড যে পিরিয়ড তার নাম হচ্ছে এমব্রায়োনিক পিরিয়ড। এমব্রায়োনিক পিরিয়ড বলে সেকেন্ড পিরিয়ডটাকে। এই পিরিয়ডটা কবে? সেটা হচ্ছে 3rd উইক থেকে 8th উইক। 3rd উইক থেকে 8th উইক টাইম, দিস ইজ কল্ড এমব্রায়োনিক পিরিয়ড। এই পিরিয়ডের আরো একটা নাম আছে, নাম হচ্ছে পিরিয়ড অফ অর্গানোজেনেসিস। পিরিয়ড অফ অর্গানোজেনেসিস কারণ কি? কারণ হচ্ছে এই পিরিয়ডে অর্গান ডেভেলপমেন্ট হয়। যত অর্গান আছে আমাদের বডিতে সব ডেভেলপমেন্ট হয় এই এমব্রায়োনিক পিরিয়ডে। এই জন্য এই পিরিয়ডকে বলা হয় পিরিয়ড অফ অর্গানোজেনেসিস আর পিরিয়ড অফ এমব্রায়োজেনেসিসও বলে। অর্গান ফরমেশন হয় এই পিরিয়ডে, এবং এই পিরিয়ডটা ভেরি ভেরি ক্রুশিয়াল পিরিয়ড। এই সময়ে সেই প্রোডাক্টের নাম হয়ে যায় এমব্রায়ো। তাহলে এমব্রায়ো কখন বলে? 3rd উইক থেকে 8th উইক, এই টাইমটাকে বলা হয় এমব্রায়ো। 3rd উইক টু 8th উইক সময়টার নামই কিন্তু এমব্রায়ো। আর এমব্রায়োর স্টাডি হচ্ছে এমব্রায়োলজি। তাহলে এমব্রায়োলজি শুধু আলাপ করা উচিত 3rd টু 8th উইককে, কিন্তু এমব্রায়োলজি পুরোটাই আলাপ করে। এই জন্য আমরা বলছি নামটাই ঠিক হয় নাই। নাও আসে যেটা, সেটা হচ্ছে এমব্রায়োনিক পিরিয়ড গেল। এবার আমরা আরেকটা পিরিয়ডে যাব। তার আগে আমি একটু বলি, একটা ফিমেল পারসন মনে করি সে তার হয়তো সে ফার্টিলাইজেশন হলো, কিন্তু সে তো আর জানে না ফার্টিলাইজেশন। তার ফার্স্ট এলএমপি হলো, মানে একবার মেনস্ট্রুয়েশন হলো, পরের মেনস্ট্রুয়েশন তার লস মিস হয়ে গেল। মিস হলো ততদিনে তার 1 মাস চলে গেছে। তখন সে প্রথমে চিন্তায় পড়ে যাবে যে কেন তার মিস হলো, নিশ্চয়ই সে কনসিভ করলো কিনা। আরেকটু তখন সে ভাববে আরেকটু দেখি, সেকেন্ড মান্থটা দেখি। এই সেকেন্ড মান্থ দেখতে গিয়ে সে যখন দেখবে আবারও তার এই পিরিয়ড হচ্ছে না, তখন সে ডিসিশন নেবে এবার একটা প্রেগন্যান্সি টেস্ট করে দেখি সত্যি সত্যি ঘটনা ঘটলো কিনা। তখন গিয়ে দেখবে সে প্রেগনেন্ট। ততদিনে কিন্তু 2 মাস শেষ, মানে 8 উইক শেষ হয়ে গেছে। সুতরাং একটা পারসন সে যে কনসিভ করেছে কিনা এই জিনিসটা বোঝার আগেই কিন্তু 2 মাস মানে 8 উইক শেষ হয়ে যায়, এবং এই সময়টাই ক্রুশিয়াল পিরিয়ড। এই জন্য খুব সাবধান থাকতে হয়। সাবধানতাটা কি? এই সময়ে এমব্রায়োজেনেসিসের সময়ে 3rd টু 8th উইকে এই টাইমে অনেক ঔষধ দেওয়া যাবে না। যেমন ভিটামিন এ, আমরা মনে করি ভিটামিন খেলে মনে হয় সবার খুব উপকার হবে, মার উপকার হবে, কিন্তু এই সময় কোনো ভিটামিন এ হচ্ছে টেরাটোজেনিক সাবস্টেন্স। তখন বেবির ডেভেলপমেন্টকে হ্যাম্পার করবে, আলটিমেটলি দেখা যাবে অ্যানোমালিজ ডেভেলপ করছে। তারপরে হচ্ছে এই সময়ে যেমন অ্যালবেন্ডাজল, অনেক সময় কৃমির ঔষধ দেওয়া হয়, অ্যালবেন্ডাজল খাওয়ানো হয়। এই অ্যালবেন্ডাজল দেওয়া যাবে না, কারণ এগুলো প্রেগন্যান্সিকে খুব হ্যাম্পার করে। সিমিলারলি
খুব সেফ ঔষধ ছাড়া এই সময়টাতে কোনো ঔষধ দেওয়াই যাবে না। প্যারাসিটামল, জ্বর আসলে প্যারাসিটামলের বড় জোর দেওয়া যেতে পারে, খুব সেফ। প্রেগন্যান্সি ক্যাটাগরি যেগুলো এ, সে এর বাইরে দেওয়াই যাবে না। খুব ডেঞ্জারাস পিরিয়ড এই এমব্রায়োনিক পিরিয়ড। এক সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় অনেক সোলজারদের, সোলজাররা ভমিটিং এর জন্য একটা ঔষধ ইউজ করতো, তার নাম থেলিডোমাইড। পরবর্তীতে যেসব ফিমেলরা থেলিডোমাইড ঔষধ খেয়েছিল, তাদের পরবর্তীতে দেখা গেল সব কনজেনিটাল অ্যানোমালিস ডেভেলপ করলো তাদের বাচ্চাদের ক্ষেত্রে। তারপরে তো ঔষধটা ব্যানই করে দিল। সুতরাং এই এমব্রায়োনিক পিরিয়ডে ম্যাক্সিমাম ঔষধ দেওয়াই যাবে না, কারণ এখানে অর্গান ফরমেশন হয়। কোন একটা অর্গান ফরমেশনে একটু ঝামেলা হলেই কিন্তু অ্যানোমালিস তৈরি হবে। যেমন একটা হার্ট ডেভেলপমেন্ট হচ্ছে, হার্ট ডেভেলপমেন্টে যদি কোনো কারণে একটা সেপ্টাম ডেভেলপমেন্টে অ্যানোমালিস হয়, তাইলেই তো তার বিএসডি, এএসডি অর আদার যে ফেলোস টেট্রালজি, এই জাতীয় কোনো না কোনো ডিজিজ ডেভেলপ করে যাবে। সুতরাং এমব্রায়োনিক পিরিয়ডে ম্যাক্সিমাম ঔষধ দেওয়া যাবে না। তবে ডাক্তাররা, গাইনোকোলজিস্টরা যারা বা অবস্টেট্রিশিয়ানরা এই সময়ে একটা ঔষধ প্রেসক্রাইব করে থাকে, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড নিউরাল টিউব ক্লোজারে হেল্প করে, সুতরাং ফলিক অ্যাসিড খাওয়া যেতে পারে এবং খাওয়া হয়ও। তাতে নিউরাল টিউব ক্লোজার হয়, না হলে এনএনসেফালি ডেভেলপ করতে পারে, স্পাইনা বাইফিডা ডেভেলপ করতে পারে। যাই হোক, নেক্সট পিরিয়ডটার নাম হচ্ছে ফিটাল পিরিয়ড। ফিটাল পিরিয়ড, এবং এই সময়ে এই প্রোডাক্টটার নাম হচ্ছে ফিটাস। এমব্রায়োনিক পিরিয়ডে ওই প্রোডাক্টের নাম হচ্ছে এমব্রায়ো, আর ফিটাল পিরিয়ডে এই প্রোডাক্টকে ফিটাস বলে। আসলে এই পিরিয়ডটা কখন? এটা হচ্ছে 9th উইক থেকে বার্থ পর্যন্ত, ফ্রম 9th উইক আপ টু বার্থ, দিস ইজ দা ফিটাল পিরিয়ড। 9th উইক থেকে বার্থ পর্যন্ত হচ্ছে ফিটাল পিরিয়ড। 9th উইক মানে কি? 9th উইক মানে 3rd মান্থ। 8 উইক দিয়ে তো 2nd মান্থ শেষ হয়ে গেল। সো 3rd মান্থ থেকে বার্থ পর্যন্ত, or 9th উইক থেকে বার্থ পর্যন্ত, দিস ইজ কল্ড ফিটাল পিরিয়ড। তাইলে আমরা বুঝলাম 9th উইক থেকে বার্থ পর্যন্ত হচ্ছে ফিটাল পিরিয়ড। এই ফিটাল পিরিয়ডে কি হয়? হয়টা কি? অর্গান তো তৈরি হয়েই গেছে, তাহলে এখানে হয় কি? এখানে অর্গানগুলো ম্যাচুরেশন হয়, অর্গান ম্যাচুরেশন হয় এবং অর্গান কমপ্লেক্স শেপ ডেভেলপ করে। অর্গানগুলো শুধু যে ম্যাচুরেশন হয় তা না, অর্গান ম্যাচুরেশন হয় প্লাস কমপ্লেক্সিটি ডেভেলপ করে এই ফিটাল পিরিয়ডে। সো দিস আর দ্য ফেজেস অফ দ্য জেস্টেশনাল পিরিয়ড। নাও আমরা আরেকটা টপিকে, এগুলো খুবই বেসিক জায়গা, খুব মজাদার, কিন্তু আমি জানি না কার কতটুকু মজা লাগতেছে, এটা বোঝা মুশকিল, বাট আমি চেষ্টা করে যাচ্ছি জিনিসটাকে ইন্টারেস্টিং ওয়েতে বলার জন্য। আমরা এখন যাচ্ছি অর্গানাইজার ইস্যুতে। অর্গানাইজার, অনেক ক্ষেত্রে আমরা জানি অর্গানাইজার মানে যে অর্গানাইজ করে, বা ইন্ডিউসার তার একটা সিনোনিম, যে ইন্ডাকশন দেয়। তো অর্গানাইজার জিনিসটাকে, এমব্রায়োলজিতেও অর্গানাইজার আছে। অনেক ক্ষেত্রে আমরা অর্গানাইজিং সেক্রেটারি বলি, যারা অর্গানাইজ করে কোনো প্রোগ্রাম বা কোনো একটা সংগঠনকে, যারা অর্গানাইজ করে তাদেরকে অর্গানাইজিং সেক্রেটারি বলে। সো এখানে অর্গানাইজার বলেও জিনিস আছে এমব্রায়োলজিতে। অর্গানাইজার হচ্ছে মাঝে কতগুলো এমব্রায়োর কতগুলো জায়গা আছে, যেগুলো একজন তৈরি হলে সে অন্যজনকে ডেভেলপমেন্টে হেল্প করে। এই জাতীয় স্ট্রাকচার গুলোকে অর্গানাইজার বলে। আমরা 3 রকমের অর্গানাইজার পাই। একটা হচ্ছে প্রাইমারি অর্গানাইজার অর প্রাইমারি ইন্ডিউসার। সে হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক। আমরা থার্ড উইকে গেলে দ্যাট ইজ 15 ডে আফটার ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন পরে আমরা যদি 15th ডেতে যাই, দ্যাট ইজ থার্ড উইক, প্রথম দিন থার্ড উইক, সেকেন্ড উইক শেষ হয় 14 ডে দিয়ে। সুতরাং 15 ডে মানে হচ্ছে থার্ড উইকের প্রথম দিন। এই প্রথম দিনেই প্রিমিটিভ স্ট্রিক নামে একটা স্ট্রাকচার ডেভেলপ করে। এই প্রিমিটিভ স্ট্রিক যদি ডেভেলপ না করে, তাহলে পরবর্তী স্ট্রাকচার নটোকর্ড ডেভেলপমেন্ট হবে না, ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম ডেভেলপমেন্ট হবে না। এই জন্য প্রিমিটিভ স্ট্রিককে বলা হয় প্রাইমারি অর্গানাইজার। নাও এরপরে যে অর্গানাইজারটা ডেভেলপ করবে তার নাম হচ্ছে সেকেন্ডারি অর্গানাইজার। এইটাকে, সেটা হচ্ছে নটোকর্ড নিচে। প্রথমে প্রিমিটিভ স্ট্রিক ডেভেলপ করলো, তার কারণে নটোকর্ড ডেভেলপ করলো। এবার নটোকর্ড নিচে হচ্ছে সেকেন্ডারি অর্গানাইজার। সে তৈরি হয় 16তম দিনে। 15তম দিনে প্রিমিটিভ স্ট্রিক ডেভেলপ করে, আর 16তম দিনে অ্যাপিয়ার করে হচ্ছে নটোকর্ড। এবং নটোকর্ড ডেভেলপ করলেই একমাত্র নিউরাল টিউব ফরমেশন হয়। নিউরাল টিউব,
সুতরাং নটোকর্ড হেল্প করে নিউরাল টিউব ডেভেলপমেন্টে, এবং নিউরাল টিউব থেকে আলটিমেটলি নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্ট হয়। তার মানে কি দাঁড়াচ্ছে যে নটোকর্ড যদি ডেভেলপমেন্ট না হয় নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্ট হবে না। সুতরাং নটোকর্ডকে বলা হয় সেকেন্ডারি অর্গানাইজার। নাও আসে টারশিয়ারি অর্গানাইজার। এই নিউরাল টিউব নিজে হচ্ছে টারশিয়ারি অর্গানাইজার। সে আবার সোমাইট ডেভেলপমেন্টে হেল্প করে। সোমাইট ইন্ট্রাএমব্রায়োনিক মেসোডার্মের একটা পার্ট হচ্ছে পারেক্সিয়াল মেসোডার্ম। সেই পারেক্সিয়াল মেসোডার্ম থেকে সোমাইট তৈরি করতে গেলে লাগে হচ্ছে নিউরাল টিউব। এই জন্য নিউরাল টিউব ইজ দা টারশিয়ারি অর্গানাইজার। জিনিসগুলো একটু জানতে হবে, প্রাইমারি অর্গানাইজার কোনটা, সেকেন্ডারি কোনটা, আর টারশিয়ারি কোনটা। এর বাইরে আরো কিছু অর্গানাইজার বা ইন্ডিউসার আমরা পাবো, যেমন হচ্ছে ইউরেটেরিক বার্ড। ইউরেটেরিক বার্ড যদি তৈরি না হয় তাহলে কিন্তু আলটিমেটলি পার্মানেন্ট কিডনি ডেভেলপমেন্ট হয় না। এই জন্য ইউরেটেরিক বার্ড হচ্ছে পার্মানেন্ট কিডনি ডেভেলপমেন্টের জন্য ইন্ডিউসার। আবার অপটিক প্ল্যাকর্ড নামে একটা স্ট্রাকচার আমরা আই ডেভেলপমেন্টে পাবো। এই অপটিক প্ল্যাকর্ড যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে রেটিনা ডেভেলপমেন্ট হয় না। রেটিনা ডেভেলপমেন্ট না যদি হয় তাহলে এই আই এর কোনো ভ্যালুই নাই। সে আই কোনো কাজই করতে পারবে না, মানে চোখ থাকতেও আন্ধা হয়ে যাবে। সুতরাং অপটিক প্ল্যাকর্ড খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, তার কারণে রেটিনা ডেভেলপমেন্ট হয়। এটাও আরেক ধরনের অর্গানাইজার বা ইন্ডিউসার, অপটিক প্ল্যাকর্ড। এইবার আমরা চলে যাচ্ছি হচ্ছে এই যে যাকে বলা হয় রিপ্রোডাকশন। এই রিপ্রোডাকশনের সাথে কি কি অর্গান জড়িত আছে। প্রথমে আমি যাচ্ছি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কোন কোন অর্গান সরাসরি রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটির সাথে জড়িত। আমরা এখানে পাই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলোকে দুটো গ্রুপে ভাগ করা হয়। একটা গ্রুপ হচ্ছে এক্সটার্নাল জেনিটাল অর্গান বা এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান, যাদেরকে কম্বাইন্ডলি বলা হয় পোডেন্ডাম বা ভালভা। পোডেন্ডাম বা ভালভা বলা হয়। আরেকটা হচ্ছে ইন্টারনাল জেনিটাল অর্গান। আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত ইন্টারনাল জেনিটাল অর্গান। এই ইন্টারনাল জেনিটাল অর্গান কি কি আছে? নাম্বার 1 ওভারি। এই ছবিতে অবশ্য ওভারি দেওয়া হয় নাই, এখানে আছে। Here is the ovary. So ovary is the first organ related to reproduction in the female. And ovary দুটো কাজ করে ovary। এক নাম্বার হচ্ছে সে ওজেনেসিস হয় ওভারিতে, সে ওভাম প্রোডাকশন করে, ওভারি ওভাম প্রোডাকশন করে, এটা হচ্ছে একটা কাজ। দুই নাম্বার কাজ হচ্ছে ওভারি হরমোন প্রডিউস করে। কোন হরমোন? ফিমেল সেক্স হরমোন। তার মানে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন প্রডিউস করে এই ওভারি। আর গেল এটা। দুই নাম্বার হচ্ছে ফেলোপিয়ান টিউব। এই যে একটা টিউব দেখা যাচ্ছে, এই যে টিউবটা তার নাম হচ্ছে ফেলোপিয়ান টিউব, যার আরেক নাম ইউটেরাইন টিউব। ইউটেরাইন টিউব। সুতরাং এটার নাম ফেলোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব। আমি সবসময় বলে থাকি ফেলোপিয়ান বানান যেখানেই লেখো তোমরা, সেন্টেন্সের যেখানেই থাক, এফটা বড় হাতের হবে, কারণ ফেলোপিয়ান নামটা আসছে গ্যাব্রিয়েল ফেলোপিয়াসের নাম থেকে। সুতরাং একজন মানুষের নাম, এটা একটা মানুষের নাম থেকে আসা ফেলোপিয়ান, সুতরাং তাকে অনার করতেই হবে। আমি তো চাইলে আমার নাম দিতে পারবো না কোনো কিছুতে। আমি কি দিতে পারবো আশফাক্স টিউব? তা তো পারবো না। সুতরাং আমার সেই ক্ষমতা হয় নাই, সেই সৌভাগ্য হয় নাই, ওনার হয়েছে। সুতরাং ওনাকে সেই রেসপেক্টটুকু দিতে হবে। ফেলোপিয়ান টিউবে এফটা বড় হাতের দিতে হবে যেখানেই হোক। আমরা তাড়াহুড়া করে অনেক সময় ভুল করে বসি। আমার খুব বিরক্ত লাগে ফেলোপিয়ান টিউবের এফ বানানটা ছোট হাতের কেউ করে লিখলে। সো দিস ইজ দ্য ফেলোপিয়ান টিউব। এই ফেলোপিয়ান টিউবের মাঝে ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন হয় এই ফেলোপিয়ান টিউবে। দেন আরেকটা স্ট্রাকচার হচ্ছে ইউটেরাস। এই সেই ইউটেরাস, ইউটেরাসের মাঝে হচ্ছে ইমপ্লান্টেশন হয়, ইউটেরাসের মাঝে হচ্ছে ইমপ্লান্টেশন হয়। তাহলে আমরা তিনটা অর্গান পেলাম। ওভারির কাজ ওভাম প্রোডাকশন, হরমোন প্রোডাকশন। ফেলোপিয়ান টিউবের কাজ ফার্টিলাইজেশন, ইউটেরাসের কাজ ইমপ্লান্টেশন। আর 4 নম্বর অর্গান হচ্ছে ভেজাইনা। দিস ইজ দ্য ভেজাইনা। ভেজাইনা মানে হচ্ছে ইট ইজ দ্য অর্গান অফ কপুলেশন। কপুলেশনের অর্গান হচ্ছে ভেজাইনা। সুতরাং আমরা এই 4টা অর্গানকে, কপুলেশনের মানে আমি আর বলতে গেলাম না, এটা সবাই জানে। সো এই 4টা অর্গান হচ্ছে ফিমেল ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান। These are directly related to the reproductive activity in the female reproductive activity সাথে। অনেকে মনে করে ভেজাইনা হচ্ছে এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান, কিন্তু না, ভেজাইনা কিন্তু মোটেই এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান না।
ভেজাইনার শুধু ওপেনিং টুকু এক্সটার্নালি দেখা যায়, কিন্তু টোটাল ভেজাইনা কিন্তু ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান। নাও আমরা চলে যাচ্ছি হচ্ছে এটা গেল ফিমেলের মাঝে, নাও আমরা যাব হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান কে কি আছে। হ্যাঁ, মেলের যে রিপ্রোডাক্টিভ অর্গান গুলোকেও আমরা চাইলে এক্সটার্নাল ইন্টারনাল ভাগ করে বলতে পারবো। এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে যে অর্গান গুলো আমরা বাইরে থেকে দেখবো, যেমন হচ্ছে দিস ইজ দ্য পেনিস, পেনিস ইজ দ্য মেল copulatory organ, male organ of the copulation, this is the penis. And scrotum, scrotum is another male external reproductive organ. এই দুটোর বাইরে বাকি সব হচ্ছে ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান, যেমন হচ্ছে দিস ইজ দ্য টেস্টিস, এই অর্গানটা হচ্ছে টেস্টিস। সো দিস ইজ দ্য টেস্টিস, এখানে বড় করে দেখানো হচ্ছে। টেস্টিস হচ্ছে ওভারির হোমোলোগাস স্ট্রাকচার, এবং ওভারি যে কাজ করে, এক হচ্ছে গ্যামেট তৈরি করে, ওভাম তৈরি করে, সিমিলারলি টেস্টিস স্পার্ম তৈরি করে, স্পার্ম প্রডিউস করে, এটা একটা কাজ। দুই নাম্বার হচ্ছে টেস্টিসের আরেকটা কাজ হচ্ছে হরমোন প্রোডাকশন। টেস্টিস কোন হরমোন তৈরি করে? মেল সেক্স হরমোন। তার নাম কি? মেইন যেটা তার নাম হচ্ছে এন্ড্রোজেন। এন্ড্রোজেন মানে কি? এন্ড্রো মানে মেল, জেন মানে প্রডিউস, তার মানে যে হরমোনের কারণে মেল প্রডিউস হয় তার নামই এন্ড্রোজেন। তো আসলে এন্ড্রোজেন কোনটা? the প্রিন্সিপাল এন্ড্রোজেন হচ্ছে টেস্টোস্টেরন। তাইলে আমি এখন সামারি করি, সেটা হচ্ছে টেস্টিসের কাজ দুটো, একটা হচ্ছে টেস্টিস স্পারমাটোজোয়া বা স্পার্ম প্রডিউস করে, এটা একটা কাজ। দুই নাম্বার হচ্ছে হরমোন প্রডিউস করে, কোন হরমোন? টেস্টোস্টেরন প্রডিউস করে। দেন আমরা টেস্টিসের মাঝে আবার কতগুলো কয়েলড স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই কয়েলড স্ট্রাকচার গুলোকে বলে সেমিনিফেরাস টিবিউল। আসলে স্পারমাটোজেনেসিস হয় সেমিনিফেরাস টিবিউলের মধ্যে, এখানে স্পার্ম তৈরি হয়, দেন স্পার্ম গুলো চলে যায়, এখানে একটা নেটওয়ার্ক দেখা যাচ্ছে, এই নেটওয়ার্কটার নাম হচ্ছে রেটি টেস্টিস। রেটি মানেই হচ্ছে নেটওয়ার্ক, রেটি মানে নেটওয়ার্ক, রেটিনাকুলাম, রেটিকুলাম বলা হয়, রেটিকুলাম মানে হচ্ছে নেটওয়ার্ক। সো রেটি টেস্টিস, এখানে সবগুলো সেমিনিফেরাস টিবিউল আলটিমেটলি মিট করে রেটি টেস্টিস নামে একটা নেটওয়ার্ক ফর্ম করে। রেটি টেস্টিস থেকে স্পার্ম গুলো চলে যায় ইফারেন্ট ডাকটিউলে, ইফারেন্ট ডাকটিউল থেকে চলে যায় এপিডিডাইমিসে, হিয়ার ইজ দ্য এপিডিডাইমিস। সুতরাং এই স্পার্ম গুলো আলটিমেটলি এপিডিডাইমিসে চলে যায়, এপিডিডাইমিস শেষ হবে, দেন শুরু হবে ভাস ডিফারেন্স, তারপরে সে চলে যাবে ভাস ডিফারেন্সে। আমরা এবার এই ডায়াগ্রাম বাদ দিয়ে এটাতে আসি। এই হচ্ছে টেস্টিস, এপিডিডাইমিস শেষ হলো, দেন ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স দিয়ে স্পারমাটোজোয়া গুলো আসলো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। বাবা তুমি কি থামবা? না থামবো না, আজকে যেতেই থাকবো, ওকে যাও। তারপরে এই এপিডিডাইম ভাস ডিফারেন্স গিয়ে মিট করবে সেমিনাল ভেসিকেলের সাথে, এই সেমিনাল ভেসিকেলের সাথে মিট করে সে তৈরি করে ইজাকুলেটরি ডাক্ট। এই ইজাকুলেটরি ডাক্ট আলটিমেটলি প্রস্টেটের মধ্য দিয়ে, হিয়ার ইজ এ গ্ল্যান্ড, প্রস্টেট হচ্ছে একটা গ্ল্যান্ড, এই প্রস্টেটের মধ্য দিয়ে আলটিমেটলি প্রস্টেটিক ইউরেথ্রাতে ওপেন করে। সো এই হচ্ছে প্রস্টেটিক ইউরেথ্রা। দেন স্পার্ম গুলো প্রস্টেটিক ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা, পিনাইল ইউরেথ্রা দিয়ে এক্সটেরিয়রে চলে আসে। সো আমি যতগুলো স্ট্রাকচার বললাম সবগুলোই হচ্ছে মেল ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান। এর সাথে আরেকটা নতুন যোগ হবে, সেটা হচ্ছে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এই যে গ্ল্যান্ডটা, এটা হচ্ছে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এটা একটা মেল ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান। সো মেইলের ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান তাহলে কি কি আছে আমরা যদি সামারি করি, নাম্বার 1 টেস্টিস, তারপরে আমরা বলতে পারি টেস্টিস, দেন এপিডিডাইমিস, দেন ভাস ডিফারেন্স, দেন ইজাকুলেটরি ডাক্ট, দেন সেমিনাল ভেসিকেল, দেন হচ্ছে এখানে থাকে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড। অনেকে বলে ইউরেথ্রাও মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট। বেসিক্যালি ইউরেথ্রা শুধু মেল রিপ্রোডাক্টিভের পার্ট না, ইট ইজ এ কমন পাথওয়ে ফর বোথ ইউরিনারি সিস্টেম এন্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম। ইউরিনারি এবং রিপ্রোডাক্টিভ দুটোরই কমন সিস্টেম ইন মেল, মেলের মাঝে দুই সিস্টেমের কমন পাথওয়ে, ফাইনাল পাথওয়েটা সেম, সেটা হচ্ছে ইউরেথ্রা, বাট এই ক্ষেত্রে ফিমেল কিন্তু আলাদা। ফিমেলের ইউরিনারি ইউরেথ্রা আলাদা, ফিমেলের ভেজাইনা আলাদা, এখানে ট্র্যাক্ট গুলো ডিফারেন্ট, কিন্তু মেইলে ইউরেথ্রা হচ্ছে কমন পাথওয়ে। তো যাই হোক, আমি সবসময় টেস্টিস নিয়ে যখন বলতে চাই তখন একটা গল্প বলি বা একটা স্টোরি বলি। সেই বলার লোকটা
বরণ সংবরণ করতে পারলাম না বলে বলে যাচ্ছি। টেস্টিস, টেস্টিস শব্দটার সাথে আমরা অনেকগুলো শব্দ মিল পাই, যেমন হচ্ছে টেস্টিমনি, টেস্টিমোনিয়াল, তারপরে হচ্ছে টেস্টিফাই করা, টেস্টামেন্ট, অনেকগুলো শব্দ টেস্টিস রিলেটেড। কারণটা কি? আসলে একটা সময় ছিল যখন মানুষ যার টেস্টিস ছিল সেই একমাত্র সাক্ষ্য দিতে পারত। এই জন্য স্বাক্ষর শব্দটা টেস্টিস থেকে আসছে, টেস্টিফাই করা, সাক্ষ্য দেওয়া, টেস্টিমনি আসছে। অথবা কারো সম্পর্কে প্রত্যয়ন পত্র দিবে কে? সেটা হচ্ছে মেইল। কেন? কারণ মেইলে টেস্টিস আছে, সুতরাং নাম দিয়ে দাও টেস্টিমোনিয়াল, মানে প্রত্যয়ন পত্র। কে প্রটেস্ট করবে, মানে আন্দোলন করবে কে? কে আন্দোলন করবে, প্রটেস্ট করবে। টেস্ট, প্রটেস্টের মাঝে টেস্ট আছে, সে হচ্ছে মেইল, কারণ তার টেস্টিস আছে। কে অ্যাটাস্ট করবে, সে হচ্ছে মেইল, কারণ তার টেস্টিস আছে, অ্যাটাস্ট করবে। এবং একটা সময়ে মানুষ সাক্ষী দিত টেস্টিসে হাত রেখে, সেটা হচ্ছে আমি আমার টেস্টিসের নামে শপথ করছি যে যা বলবো সত্যি বলবো, সত্য বই ছাড়া মিথ্যা বলবো না। এই কাহিনীটা এক সময় ছিল, কিন্তু টেস্টিসে হাত রেখে মানুষ সাক্ষ্য দিত। সাক্ষ্য দেওয়াকে বলে টেস্টিমনি, টেস্টিফাই, টেস্টিমনি, এগুলো হচ্ছে সাক্ষ্য দেওয়াকে বলে। তো যাই হোক, গল্পটা বলে নিলাম। ইটাইমোলজি মানে হচ্ছে শব্দের উৎপত্তি আমার খুব প্রিয় বিষয়, এই জন্য আমি এটা বলতে বাদ দেই না কোথাও। নাও আমরা দেখতে চাই কতগুলো সাইক্লিক চেঞ্জ পাওয়া যায় ফিমেলের লাইফ সাইকেলে, ফিমেলের মাঝে। সেই জায়গাতে আমরা আসলাম। মেইলে এই জাতীয় কোনো ইস্যু কিন্তু মেইলে নাই। কারণটা কি? কারণ মেইলের হরমোন হচ্ছে মাত্র একটা, সেটা টেস্টোস্টেরন। থ্রু আউট দ্য মেল অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ লাইফ এই একটা হরমোনই কাজ করে, সেটা হচ্ছে টেস্টোস্টেরন। সুতরাং মেইলে কোনো সাইক্লিক ইভেন্ট ঘটে না। ফিমেলের মাঝে কেন সাইক্লিক ইভেন্ট ঘটে? তার কারণ ফিমেলে হরমোন হচ্ছে দুইটা, একটা হচ্ছে এস্ট্রোজেন আর একটা প্রজেস্টেরন। দুটোর কাজ একটু একটু আলাদা, এবং দুটো কিন্তু একসাথে কাজ করেও না। প্রথমে আসে এস্ট্রোজেন, দেন আসে প্রজেস্টেরন। এর মাঝেও দেখি দুটো মেয়ে বা দুটো ফিমেল পার্সন যদি গল্প করতে করতে এক পর্যায়ে ঝগড়া শুরু করে দেয়। এই জন্য দুটোকে সবচেয়ে বেটার সমাধান হচ্ছে আলাদা আলাদা সেন্ড করা। ইয়েস, প্রথমে আসে এস্ট্রোজেন, সে তার ইফেক্ট তৈরি করে, দেন আসে প্রজেস্টেরন, সে তার ইফেক্ট তৈরি করে। এই বিষয়টা সাইক্লিক প্যাটার্নে ঘটে বলেই ফিমেলের মাঝে অনেকগুলো সাইকেল পাওয়া যায়। কি কি সাইকেল আমরা পাই ফিমেলের মাঝে? এবং এই সাইকেলটা ফিমেলের যে থ্রু আউট দ্য লাইফ চলে তা কিন্তু না, এটা চলে অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ এজে। ফিমেলের অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ এজ কোনটা? সেটা হচ্ছে মেনার্কি থেকে মেনোপজ পর্যন্ত। মেনার্কি মানে কি? মেনার্কি মানে হচ্ছে অনসেট অফ মেনস্ট্রুয়েশন। ফিমেলে মেনস্ট্রুয়েশন স্টার্ট হওয়াকে মেনার্কি বলে, আর এই মেনস্ট্রুয়েশন বন্ধ হওয়া, পজ হওয়া, তাকে বলে মেনোপজ। সুতরাং মেনার্কি থেকে মেনোপজ, দিস ইজ দ্য অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ এজ। এই সময়ে এই সাইক্লিক ইভেন্ট গুলো চলতে থাকে, এবং সবগুলো হরমোন ডিপেন্ড। চার্ট দিয়ে জিনিসটা দেখাতে চাই, আমি আবারও দেখাচ্ছি। সবকিছুর মূলে হচ্ছে হাইপোথ্যালামাস। ওকে, হাইপোথ্যালামাস সে একটা হরমোন রিলিজ করলো, তার নাম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। GnRH মিন্স গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই হরমোনটা গিয়ে কাজ করবে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের উপরে। তখন পিটুইটারি গ্ল্যান্ড দুটো হরমোন তৈরি করবে, এই হরমোনগুলোর নামই গোনাডোট্রপিন। তাহলে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের আলটিমেট ইফেক্ট কি হলো? গোনাডোট্রপিন রিলিজ হলো। কি কি আছে গোনাডোট্রপিন? দুইটা আছে, একটা হচ্ছে FSH মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে LH। এই দুটো হরমোন রিলিজ হবে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের কারণে। এবং এই মজার বিষয় হচ্ছে FSH LH এখানেও কিন্তু দুটো হরমোন আছে, সুতরাং একসাথে আনাই যাবে না, এই দুটো আলাদা সময় আসবে। ফিমেল লাইফ রিপ্রোডাক্টিভ মান্থলি সাইকেলের প্রথম 14 দিন আসে, ওরা 28 দিনের একটা সাইকেল আছে, এই 28 দিনের মাঝে দায়িত্ব ভাগ করে নিয়েছে। FSH বলেছে যে আমি আসবো 14 ডে, প্রথম 14 দিন আমাকে দাও, আর পরের 14 দিন তুমি নাও। এখন কেন প্রথম 14 দিন FSH? বর্ণমালাতে এফটা তো আগেই আসে নাকি পরে আসে? আমি জাস্ট কিডিং, যোগ করছি। প্রথমে আসে ফলিকল স্টিমুলেটিং হরমোন,
সে প্রথম 14 দিন কাজ করে, তারপরে আসে লুটিনাইজিং হরমোন, সে পরের 14 দিন কাজ করে। আলটিমেটলি এই কাজ দুটো হরমোন আলাদা আলাদা সময়ে আসে। এই হরমোন গুলো গিয়ে কাজ করবে হচ্ছে ওভারির উপরে। ওভারির উপরে কি হবে, এফএসএইচ এর ইনফ্লুয়েন্সে ওভারি থেকে রিলিজ হবে ইস্ট্রোজেন, আর এলএইচ এর ইনফ্লুয়েন্সে পরের 14 দিন ওভারি থেকে রিলিজ হবে প্রজেস্টেরন। সুতরাং দুটো কিন্তু একসাথে হয় না, প্রথমে আসে ইস্ট্রোজেন, পরের 14 দিন আসবে প্রজেস্টেরন। সুতরাং দুটো আলাদা আলাদা ভাবে আসলো, এবং এই ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন আলটিমেটলি কাজ করবে হচ্ছে ইউটেরাসের উপরে। প্রথম 14 দিন ইস্ট্রোজেন কাজ করবে ইউটেরাসের উপরে, পরের 14 দিন প্রজেস্টেরন কাজ করবে ইউটেরাসের উপরে। সুতরাং টোটাল বিষয়টাই কিন্তু হরমোন ডিপেন্ডেন্ট, এবং বিষয়টা হরমোনের কারণে হয়। তবে একটা কথা মনে রাখতে হবে, সবকিছুর উপরে একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডের নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। আসলে আমরা সচরাচর পিনিয়াল গ্ল্যান্ড বললেও এটার উচ্চারণ হবে পাইনিয়াল গ্ল্যান্ড। কারণ হচ্ছে এই গাছের এই গ্ল্যান্ডটা দেখতে পাইন গাছের কোণের মতো দেখায়, পাইন গাছের যে ফল তার মতো দেখায়। সো পাইন গাছকে তো আমরা পিন বলি না, আমরা বলি পাইন। সুতরাং পাইন গাছের ফলের মতো যে গ্ল্যান্ড তার নাম পাইনিয়াল গ্ল্যান্ড। তো যাই হোক, পাইনিয়াল গ্ল্যান্ড হচ্ছে এই ক্ষেত্রে ভিলেন হিসেবে কাজ করে। কেমন ভিলেন? পাইনিয়াল গ্ল্যান্ড পিউবার্টি পর্যন্ত পুরো অ্যাক্টিভিটিটা বন্ধ রাখে, সে হাইপোথ্যালামাসকে ইনহিবিট করে রাখে, যে কারণে পিউবার্টি পর্যন্ত ফিমেইলে কোনো প্রকার এই অ্যাক্টিভিটি হয়ই না, পুরোপুরি বন্ধ থাকে পিউবার্টি পর্যন্ত। যখন এই কোনো ফিমেল পারসন পিউবার্টিতে চলে যাবে, তখন পিনিয়াল গ্ল্যান্ড তার এই ইনহিবিশনটা উইথড্র করে নেয়। ইনহিবিশন উইথড্র করা মাত্র এই এক্সিসটা স্টার্ট হয়ে যায়, এবং তার এই অ্যাক্টিভিটি গুলো চলতে থাকে, সাইক্লিক চেঞ্জ গুলো চলতে থাকে। আমরা কি কি সাইকেল ফিমেলের মাঝে চলে দেখতে চাই। ওভারিতে একটা সাইকেল চললো আমরা দেখতে পেলাম, সেই সাইকেলটা হচ্ছে ওভারিয়ান সাইকেল। কেমন সাইকেল? ওই যে প্রথম 14 দিন ওভারিতে থেকে ইস্ট্রোজেন আসলো, পরের 14 দিন প্রজেস্টেরন আসলো। সুতরাং এখানে একটা সাইক্লিক ভাবে ঘটনাটা ঘটতেছে। সুতরাং এটা হচ্ছে ওভারিয়ান সাইকেল। দেন এই হরমোন গুলো গিয়ে কাজ করে ইউটেরাসের উপরে, সো ইউটেরাইন সাইকেল হবে। ইউটেরাসে কোথায় সাইকেলটা হয়? ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে সাইকেল হতে পারে, এন্ডোমেট্রিয়াল বা মেনস্ট্রুয়াল সাইকেল। দেন মায়োমেট্রিয়ামে সাইকেল চলতে পারে, তার নাম মায়োমেট্রিয়াল সাইকেল। ওকে, তারপরে সাইকেল চলতে পারে ফেলোপিয়ান টিউবের মাঝে, ও সার্ভিক্সেও সাইকেল চলে, সার্ভিক্স অফ দি ইউটেরাস, সেখানেও সাইক্লিক চেঞ্জ পাওয়া যায়, সেটা সার্ভাইকেল সাইকেল। দেন ফেলোপিয়ান টিউবে সাইকেল চলে, ভেজাইনাতে সাইকেল চলে। তারপরে ইভেন ফিমেলের মাঝে মেটাবলিক অ্যাক্টিভিটিতেও সাইকেল চলে, ভেসেলের মাঝে সাইকেল চলে, ইভেন সাইকোলজির মাঝেও সাইকেল চলে। কখনো কখনো মেজাজ খিটখিটে থাকে, কখনো কখনো মেজাজটা ভালো থাকে, এগুলো সাইক্লিক অর্ডারে ফিমেলের মাঝে হয়। এগুলো সবই হচ্ছে ভেরিয়াস সাইকেল। তো আমরা এইবার দেখতে চাই ফিমেলে কি কি সাইকেল গুলো সম্পর্কে একটু দেখে যাব। ফিমেল সাইকেল গুলো সম্পর্কে আমরা একটু পড়তে যাই, পড়বো। আমরা ফিমেল সাইকেল গুলোর মাঝে দেখি প্রথমে ওভারিতে কি সাইকেল হয়। এটা একটা ওভারি ডায়াগ্রাম। আমরা দেখতে পাচ্ছি ওভারিতে কতগুলো ছোট ছোট ফলিকল ছিল, এই ফলিকল গুলো ধীরে 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 বড় হচ্ছে, আরো বড় হচ্ছে, আরো বড় হচ্ছে, এক পর্যায়ে ফলিকল থেকে ওভামটা বের হয়ে গেল, দ্যাট ইজ ওভুলেশন হলো। তাহলে এই অংশে কি ঘটলো? ফলিকল ডেভেলপমেন্ট ঘটলো। ফলিকল ডেভেলপমেন্ট ঘটলো কেন ঘটলো? কার ইনফ্লুয়েন্সে ঘটলো? সেটা হচ্ছে এফএসএইচ হরমোনের কারণে। তাহলে এফএসএইচ মানেই তো ফলিকল স্টিমুলেটিং হরমোন। এফএসএইচ হরমোনের প্রভাবে ফলিকল গুলো ডেভেলপ করতে থাকে, প্যারালালি ইস্ট্রোজেন হরমোন তৈরি হতে থাকে। তাইলে একটা ফেজের নাম ওভারিয়ান সাইকেলে একটা ফেজ হচ্ছে ফলিকুলার ফেজ। এই ফেজটা কেন হয়? তার পিছনে কারণ হচ্ছে এফএসএইচ। এর রেজাল্ট কি? এই ফেজের রেজাল্ট ফলিকল ডেভেলপমেন্ট এন্ড ইস্ট্রোজেন প্রোডাকশন, দুটো হচ্ছে এই ফেজের রেজাল্ট। দেন মোটামুটি বলা যায় 14 দিনে 28 দিনের হয়, তাহলে দিনে আমরা বলতে পারি ওভুলেশন হওয়ার পরে এই যে ফলিকলের যে ওয়াল,
এই ওয়ালটা তৈরি করবে কর্পাস লুটিয়াম। এই যে ইয়েলো স্ট্রাকচার দেখা যাচ্ছে তার নাম কর্পাস লুটিয়াম। কর্পাস মানে কি? কর্পাস মানে হচ্ছে বডি, লুটিয়াম মানে ইয়েলো, তার মানে একটা ইয়েলো বডি তৈরি করে, হলুদ রঙের একটা বডি তৈরি করে। কার ইনফ্লুয়েন্সে বডিটা তৈরি হয়? লুটিনাইজিং হরমোনের ইনফ্লুয়েন্সে, এলএইচ এর ইনফ্লুয়েন্সে এই কর্পাস লুটিয়াম তৈরি হয় এবং এই কর্পাস লুটিয়াম থেকে আলটিমেটলি প্রজেস্টেরন রিলিজ হতে থাকে, প্রজেস্টেরন হয় কর্পাস লুটিয়াম থেকে। তাহলে এই ফেজটার নাম দিব আমরা লুটিয়াল ফেজ। সবার মনের একটু কোরিলেট করার জন্য বলছি, প্রজেস্টেরনের আরেকটা সিনোনিম হচ্ছে লুটিন, প্রজেস্টেরনের সিনোনিম হচ্ছে লুটিন, লুটিন বলা হয়। যাই হোক, তাহলে এই যে স্টেপ গুলো এগুলোকে আমরা বলবো লুটিয়াল ফেজ। তাহলে ওভারিয়ান সাইকেলে কয়টা ফেজ আছে? দুটো ফেজ, একটা হচ্ছে ফলিকুলার ফেজ আর একটা হচ্ছে লুটিয়াল ফেজ। ফলিকুলার ফেজে ফলিকল ডেভেলপমেন্ট হয় আর ইস্ট্রোজেন প্রোডাকশন হয়। এই ফেজটা কেন হয়? ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে। এরপরে লুটিয়াল ফেজে কি হয়? লুটিয়াল ফেজে কর্পাস লুটিয়াম ডেভেলপমেন্ট হয়, এটাই হচ্ছে লুটিয়াল ফেজ। এবং এই লুটিয়াল ফেজ কার ইনফ্লুয়েন্সে হয়? লুটিনাইজিং হরমোনের ইনফ্লুয়েন্সে, এলএইচ এর ইনফ্লুয়েন্স। এবং এই ফেজে কোন হরমোন রিলিজ হয়? হয় হচ্ছে প্রজেস্টেরন রিলিজ হয়। এই হচ্ছে দুটো ফেজ আমরা পাবো হচ্ছে ওভারিয়ান সাইকেলে। নাও আমরা দেখতে চাই ওভারিয়ান সাইকেলের সাথে ইউটেরাইন এন্ডোমেট্রিয়াল সাইকেলকে কোরিলেট করব আমরা। ওভারিয়ান সাইকেলে যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে ফলিকুলার ফেজ, তারপরে লুটিয়াল ফেজ, মাঝখানে এই 14তম দিন, এই 14তম দিনে হচ্ছে ওভুলেশন হয় 14 ডেতে মোটামুটি, ঠিক 14 ডে বলে না, বলা হয় 14 +-1। তার মানে 14 এর একদিন আগেও হতে পারে, 13 ডেতেও হতে পারে, অথবা 14 এর একদিন পরেও হতে পারে, দ্যাট ইজ 15 ডেতেও হতে পারে। 13 থেকে 15 এই সময়টাতে এই ওভুলেশন হয়। সুতরাং ওভারিয়ান সাইকেলে দুটো ফেজ আছে। এন্ডোমেট্রিয়াল সাইকেলে আমরা দেখতে পাচ্ছি তিনটা ফেজ আছে। প্রথমে হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, প্রথম 5 দিন, 3 থেকে 5 দিন হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। এই মেনস্ট্রুয়াল ফেজটা ফলিকুলার ফেজের প্যারালালি হয়, তারপরে শুরু হবে প্রলিফারেটিভ ফেজ, দিস ইজ কল্ড প্রলিফারেটিভ ফেজ। মেনস্ট্রুয়াল ফেজে কি হয়? এন্ডোমেট্রিয়াম শেডিং হয় এবং ব্লাডের সাথে এই এন্ডোমেট্রিয়াম আলটিমেটলি বের হয়ে চলে আসে, এন্ডোমেট্রিয়ামটা ডিসকোয়ামেশন হয়, দেন রিলিজ হয়ে যায় থ্রু দ্য ব্লাড। দেন নতুন এন্ডোমেট্রিয়াম ডেভেলপ করবে ইন দ্য প্রলিফারেটিভ ফেজ। এটা কেন হয় প্রলিফারেটিভ ফেজ এই গ্রোথটা? ডিউ টু ইনফ্লুয়েন্স অফ দ্য ইস্ট্রোজেন। যে ইস্ট্রোজেনটা ফলিকুলার ফেজে ইস্ট্রোজেন তৈরি হয়, সেই ইস্ট্রোজেনের প্রভাবে প্রলিফারেটিভ ফেজ চলতে থাকে। দেন 14তম দিনে আমরা জানি ওভুলেশন হয়, হোক ওভুলেশন, নো প্রবলেম। দেন আফটার ওভুলেশন আমরা ওভারিতে যখন লুটিয়াল ফেজ চলে, সেই লুটিয়াল ফেজের সময়ে প্রজেস্টেরন রিলিজ হয়, প্রজেস্টেরনের ইনফ্লুয়েন্সে ইউটেরাসে চলে সিক্রেটরি ফেজ। সুতরাং প্রজেস্টেরনের কারণে সিক্রেটরি ফেজ হয় ইউটেরাসে, এস্ট্রোজেনের কারণে প্রলিফারেটিভ ফেজ হয় ইউটেরাসের মাঝে। আর প্রথম 3 থেকে 5 দিন হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। তাহলে আমরা সিম্পলি বুঝে গেলাম যে, সিম্পলি বুঝলাম মেনস্ট্রুয়াল সাইকেলে তিনটা phase, proliferative and secretory phase, whereas ovarian cycle phase হচ্ছে proliferative phase and luteal phase। যে ফেজে হোক ওভারঅল ফেজটা হচ্ছে 28 ডে, তার 14 +-1 এই সময়ে হচ্ছে ওভুলেশন হয়। আমরা এখন একটা জিনিস বুঝতে যাব, সেটা হচ্ছে ফার্টাইল পিরিয়ড এন্ড নন ফার্টাইল পিরিয়ড, এই ইস্যুটাতে যাব। আমরা অলরেডি বললাম একটা জিনিস, সেটা হচ্ছে যে হয় হচ্ছে 14 +-1, তার মানে হচ্ছে ওভুলেশন হয় হচ্ছে, আমি একটু কালার করে দেখাচ্ছি, ওভুলেশন হয় 14 +-1 মানে হচ্ছে এই জায়গা থেকে এই সময়ের মাঝে ওভুলেশন হয়, 13, 14, 15 এই সময়টাতে ওভুলেশন। এখন এই ওভুলেটেড ওভামটা সার্ভাইভ করে 24 আওয়ার। তার মানে কি 13তম দিনে কোনো ওভাম রিলিজ হলে সে 14তম দিন পর্যন্ত সার্ভাইভ করবে। 14তম দিনে যদি কোনো ওভাম রিলিজ হয় 15তম দিনে সার্ভাইভ করবে।
15তম দিনে কোনো ওভাম রিলিজ যদি হয় সে 16তম দিনে সার্ভাইভ করে যাবে। সুতরাং ওভাম পাওয়ার পসিবিলিটি থাকবে এই 13 থেকে 16তম দিন, এটা হচ্ছে ওভাম পাওয়ার পসিবিলিটি থাকে। ওভাম এখানে এই ওভাম পাওয়ার পসিবিলিটি আসবে 13 to 16 ডে এই সময়টাতে। নাও আমরা আসি হচ্ছে স্পারমাটোজোয়ার বিষয়। স্পারমাটোজোয়া ডিপোজিট হলো, এই স্পারমাটোজোয়া কতক্ষণ সার্ভাইভ করে? এ সার্ভাইভ করে হচ্ছে 72 আওয়ার। 72 আওয়ার মানে হচ্ছে 3 দিন। 72 আওয়ার মানে হচ্ছে 3 দিন। তাহলে আমরা এখানে আবারও দেখি কি ঘটনা ঘটে। আমরা যদি কোন কোন স্পার্ম ডিপোজিশন হয় তাহলে সে 10, 11, 12 এই 3 দিনই স্পার্ম কিন্তু পাওয়া যাবে, স্পার্মকে কিন্তু পাওয়া যাবে 10 ডেতে। 11 ডেতে যদি, আচ্ছা আমরা অন্যভাবে বলি, 10ম দিনে যদি স্পার্ম ডিপোজিশন হয় সে 11, 12, 13তম দিন পর্যন্ত সেই এবং ওভামের দেখা পাওয়ার পসিবিলিটি তৈরি হবে। কিন্তু যেতে কোনো স্পার্ম ডিপোজিশন হয় সেই স্পার্ম কিন্তু 9 বড় জোর 9 ডে পর্যন্ত থাকবে। 9 ডে তো ওভাম থাকেই না, সুতরাং তার কিন্তু ফার্টিলাইজেশনের পসিবিলিটি আসবে না। 10 ডেতে যদি কোনো স্পার্ম ডিপোজিশন হয় সে কিন্তু পাওয়ার পসিবিলিটি আসে। 11তম দিনে তো পারবে, তো অবশ্যই পারবে। 13তম দিনে যদি স্পার্ম ডিপোজিশন হয় 14, 15, 16তে এমনি চলে যাবে। 14তম দিনে স্পার্ম ডিপোজিশন হলে সেও পারবে, 15তেও পারবে। 16তম দিনে যদি কোনো স্পার্ম ডিপোজিশন পাওয়ার পসিবিলিটি আসবে। তাইলে ওভাম দেখা কবে থেকে কবে পাবে? 10 থেকে 16 এই সময়টাতে স্পার্ম ওভাম মিট করার পসিবিলিটি বেশি। এই সময়টাকে বলা হয় হচ্ছে ফার্টাইল পিরিয়ড। 10 থেকে 16 এই সময়টাকে বলে ফার্টাইল পিরিয়ড। আর বাকি সময় হচ্ছে নন ফার্টাইল পিরিয়ড। আমরা বুঝে গেলাম ফার্টাইল পিরিয়ড কি আর নন ফার্টাইল পিরিয়ড কি। 10 থেকে 15 হচ্ছে ফার্টাইল, হচ্ছে যাকে বলা হয় এর বাইরে যে কোনো সময় হচ্ছে নন ফার্টাইল পিরিয়ড। এখন মনে করি কোনো এক পার্সন তাদের কোনো বেবি নেওয়ার কোনো প্ল্যান নাই, কোনো বেবি তারা চায় না, সুতরাং তাদেরকে কি বলতে হবে? তারা কি খেয়াল রাখবে? তারা খেয়াল রাখবে যে অন্য যে কোনো সময় তারা ঘনিষ্ঠ হোক, নো প্রবলেম, হয়তো তেমন কোনো চিন্তা করা লাগবে না। কিন্তু এই সময়টাতে 10 থেকে 16তম দিন এই সময়টাতে ঘনিষ্ঠ হতে গেলে অবশ্যই তাকে চিন্তা ভাবনা করতে হবে। এখন যদি তাদের বেবি দরকার পড়ে, ডাক্তার বলবে যে আপনারা এই সময়টাতে কাছাকাছি থাকবেন। আর যদি তারা মনে করে বেবি নিবে না, তাহলে এই সময়টাতে আইদার দূরে থাকবে অর স্পেসিফিক মেজার নেবে। এই হচ্ছে আমি আকার ইঙ্গিতে অনেক কিছু বলে ফেললাম। সো দিস ইজ কল্ড ফার্টাইল পিরিয়ড। এবং যারা যে পার্সন বেবি চায় না তাদের জন্য ফার্টাইল পিরিয়ডটা কিন্তু ডেঞ্জার পিরিয়ড। যাদের বেবি দরকার নাই তাদের জন্য এই ফার্টাইল পিরিয়ডটা হয়ে যাবে ডেঞ্জার পিরিয়ড, আর বাকি সময়টা হবে সেফ পিরিয়ড। ওই সময় তার কোনো চিন্তা করা লাগবে না। আর যারা বেবি চায় তাদের জন্য এটা হচ্ছে ফার্টাইল পিরিয়ড, আর বাকি সময় হচ্ছে নন ফার্টাইল পিরিয়ড। তো যাই হোক, আমরা ফার্টাইল পিরিয়ড, ডেঞ্জার পিরিয়ড, ইনফার্টাইল বা সেফ পিরিয়ড, এখন কোন কাপলকে ডিসিশন নিতে হবে কখন ইয়েস আর কখন নো। সো এটা ডিসিশনের পর্ব। দাও আমরা চলে আসলাম রিপ্রোডাকশন। আমরা বারবারই বলছি রিপ্রোডাক্টিভ অর্গান, রিপ্রোডাক্টিভ সিস্টেম। আসলে এই রিপ্রোডাকশন জিনিসটা কি? হোয়াট ইজ রিপ্রোডাকশন? Reproduction হচ্ছে this is a device that is established for survival of diverse species of organism.
by producing continuous stream of new generations. মানে কি? মানে হচ্ছে যে আমরা যত প্রাণী আছে, শুধু মানুষ না, সব প্রাণী, প্রাণী কেন, সব গাছ পর্যন্ত তাই, প্রাণী জগৎ, গাছপালা, যত লিভিং থিংস আছে সবাই কিন্তু মরতে হবে, সবাইকেই মরতে হবে। all are mortal, not only man is mortal, all are mortal, so সবাইকেই মরতে হবে। এই প্রসঙ্গে আমি একটা বলি, man is mortal মানে মানুষ মাত্রই ভুল, জোকিং যদিও। সো যেহেতু সব প্রাণীকে মরতে হবে, সুতরাং তার একটা ব্যবস্থা রাখতে হবে, যে ব্যবস্থার মাধ্যমে সে তার প্রজাতি বাঁচিয়ে পৃথিবীতে টিকিয়ে রাখতে পারে। এই ব্যবস্থাটার নামই হচ্ছে রিপ্রোডাকশন। আমরা যদি ফুলের দিকে, গাছের দিকে তাকাই, গাছ তার রিপ্রোডাকশনের জন্য, গাছও চেষ্টা করে তার প্রজাতি যেন নিশ্চিহ্ন না হয়ে যায়, তার জন্য কি করে গাছ ফুল তৈরি করে, ফুলের মাঝে আবার কালার ডেভেলপ করে, কালার দেয় বা কালার দেখা যায়। তাহলে কালার দেখলে কি হবে, কীট পতঙ্গ সেই কালার দেখে আকৃষ্ট হবে, তার মাঝে বসবে এবং আলটিমেটলি ফার্টিলাইজেশন মানে পরাগায়ন হবে। গাছের মাঝে এটা শব্দটা হচ্ছে পরাগায়ন, পরাগায়ন হবে, পলিনেশন হবে। আবার যে ফুলের মাঝে নাই, কালার নাই, তাদের কি আছে, তাদের ক্ষেত্রে ট্রিমেন্ডাস গন্ধ দেওয়া আছে। এই গন্ধের উদ্দেশ্য সেম, আলটিমেটলি কি হচ্ছে, ওই প্রাণী, ওই কীট পতঙ্গ যাতে আসে গন্ধের কারণে, এবং আলটিমেটলি যাতে পলিনেশন হয়। কারণ পলিনেশন হলে, পলিনেশনটা ফার্টিলাইজেশনের মতো, পলিনেশন হলেই একমাত্র নিউ জেনারেশন ডেভেলপমেন্টের পসিবিলিটি আসবে। সুতরাং প্রতিটা প্রাণী, হিউম্যানও কিন্তু তাই, এই যে হিউম্যানের মাঝে প্রেম ভালোবাসা দেওয়া হয়েছে, তার উদ্দেশ্য একটাই, প্রেম ভালোবাসা যদি না থাকতো তাহলে কোনো পার্সন অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশন হতো না, এবং আলটিমেটলি তার নিউ জেনারেশন তৈরির পসিবিলিটি থাকতো না, সেই মানুষ প্রজাতি কিন্তু বিলুপ্ত হয়ে যেত। সুতরাং আলটিমেটলি এই যে লিম্বিক সিস্টেম হচ্ছে ইমোশনের জায়গা, এই লিম্বিক সিস্টেম খুবই জরুরি এই প্রজাতি টিকিয়ে রাখার জন্য। সুতরাং যেহেতু সব প্রাণীকেই মারা যেতে হয়, সব লিভিং থিংসকে মরতে হয়, এই জন্য প্রজাতি যাতে নিশ্চিহ্ন না হয় তার জন্য আলটিমেটলি একটা ব্যবস্থা তৈরি করতে হয়, তার নামই হচ্ছে রিপ্রোডাকশন। এবং এই রিপ্রোডাকশনের জন্য আমরা দেখি দুটো সেক্স লাগে ইন কেস অফ ভার্টিব্রেট। ইনভার্টিব্রেট যারা, যেমন হচ্ছে অ্যানিলিডা মানে কেঁচু, কেঁচু কিন্তু উভলিঙ্গ প্রাণী, তাদের একই বডিতে মেল সেক্স অর্গানও আছে, ফিমেল সেক্স অর্গানও আছে। কিন্তু ভার্টিব্রেটদের ক্ষেত্রে কি দেখা যায়, ভার্টিব্রেটদের ক্ষেত্রে দুটো ডিফারেন্ট সেক্স লাগে ফর দ্য রিপ্রোডাকশন। ঠিক আছে, একটা হচ্ছে মেল, একটা ফিমেল, দুটো সেক্স লাগবে ভার্টিব্রেটদের ক্ষেত্রে। এবং প্রত্যেকটা সেক্স করে কি, তার নিজস্ব গ্যামেট তৈরি করে ইন দেয়ার প্রাইমারি সেক্স অর্গান, যার নাম গোনাড, যে প্রসেস তার নাম গ্যামেটোজেনেসিস। তাইলে আমরা বুঝলাম ভার্টিব্রেটদের ক্ষেত্রে যে ঘটনা ঘটলো, যে দুটো ডিফারেন্ট সেক্স লাগে, একটা হচ্ছে মেল, একটা ফিমেল, দুটো না হলে হবে না। এবং এই গ্যামেট গুলো, এই সেক্স গুলো কি করবে, তারা গ্যামেট তৈরি করে, গ্যামেট প্রডিউস করে। এবং এই গ্যামেট তৈরি হতে গেলে তার কোথায় হয়, সেটা গোনাডের মাঝে হয়। তাহলে গোনাড জিনিসটা কি, গোনাড হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান হুইচ প্রডিউস গ্যামেট। অনেক সময় জিজ্ঞেস করে, তাহলে আমরা ডেফিনিশন বলবো, প্রাইমারি সেক্স অর্গান হুইচ প্রডিউস গ্যামেট, যেমন মেল গোনাড হচ্ছে টেস্টিস, ফিমেল গোনাড, এবং যে মাধ্যমে এই গ্যামেটোজেনেসিস হয় তার নামই, এই যে মানে গ্যামেট প্রডিউস হয় তার নাম গ্যামেটোজেনেসিস। এখানে আমি একটু শব্দটাকে বিশ্লেষণ করতে পারি। গ্যামেটো, এই গ্যামেটো শব্দটা গ্যামেট থেকে আসছে, গ্যামেইন মানে হচ্ছে বিয়ে করা, মেরি, টু মেরি, একটা মেরি হবে, বিয়ে হবে, আর বিয়ের পরে প্রোডাকশন হবে, জেনেসিস মিন্স প্রোডাকশন। আমরাও কিন্তু এরকমই দেখি, বা নর্মাল সিস্টেমও তাই, বিয়ে দেন মেরি, যদি না লিভিং টুগেদারের বিষয় আসে, তাহলে প্রথমে বিয়ে হবে, দেন তার প্রোডাকশন হবে। সো প্রথমে গেমো মানে হচ্ছে গেমেইন মিন্স মেরি, দেন জেনেসিস প্রোডাকশন, এটাকেই বলে গ্যামেটোজেনেসিস।
এটা হচ্ছে ইটাইমোলজি। আমার খুব ফেভারিট জিনিস হচ্ছে ইটাইমোলজি। সো এই গ্যামেটোজেনেসিস আমরা দেখতে পাই। মেইলের যে গ্যামেটোজেনেসিস তার নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস, আর ফিমেলের গ্যামেটোজেনেসিস কে বলে ওজেনেসিস। এবং মেইলের যে গোনাড তার নাম টেস্টিস, ফিমেলের গোনাড হচ্ছে ওভারি। মেইলের গ্যামেটের নাম স্পার্ম বা স্পারমাটোজোয়া, ফিমেলের গোনাডের নাম গ্যামেটের নাম হচ্ছে ওভাম অর ম্যাচুরোসাইট। এবং এই যে স্পার্ম এবং ওভাম বা এই যে মেল এবং ফিমেল গ্যামেট, তারা যখন ফিউশন হয়, ফিউশন মানে হচ্ছে ইউনাইট করে, তখন একটা ডিপ্লয়েড সেল তৈরি হয়। এই ডিপ্লয়েড সেলটার নাম হচ্ছে জাইগোট, এবং এই প্রোডাকশনটা হয় বাই দা ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের মাধ্যমে এই যে গ্যামেট গুলো ফিউশন হবে এবং একটা সিঙ্গেল ডিপ্লয়েড সেল তৈরি করে, তার নাম জাইগোট। আমরা শুরুতেই বলেছিলাম জাইগোট ইজ দ্য বিগিনিং অফ এ লাইফ। এই জাইগোট থেকে আলটিমেটলি লাইফ শুরু হবে। রিপিটেড সেল ডিভিশন হবে, রিপিটেড মাইটোটিক ডিভিশন হয় জাইগোটে, এবং আলটিমেটলি সেই যে একটা সেল ছিল জাইগোট, সে একটা মাল্টি সেলুলার বডি তৈরি করে। সেই মাল্টি সেলুলার বডিতে কতগুলো সেল থাকে? 5 to 7 into 10 to the power 12 নাম্বার অফ সেল আলটিমেটলি হিউম্যান বডিতে পাওয়া যায়। এখন আমরা দেখতে চাই হচ্ছে ফার্টিলাইজেশনে প্রিপারেশনের জন্য। আলটিমেটলি তো ফার্টিলাইজেশন দিয়ে জাইগোট তৈরি হবে, আর জাইগোট দিয়ে লাইফের বিগিনিং হবে। সুতরাং এই ফার্টিলাইজেশনের জন্য কিছু প্রিপারেশন আছে। আমরা এই প্রিপারেশন গুলো বলে আজকে আমরা ভিডিও ক্লাসটা শেষ করব। প্রথমে হচ্ছে যে সেল থেকে গ্যামেট তৈরি হয়, সেই সেলগুলোর নাম হচ্ছে প্রিমোর্ডিয়াল জার্ম সেল। প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে এই গ্যামেট প্রোডাকশন হয়। কেউ কেউ বলে প্রিমিটিভ জার্ম সেল, কেউ বলে প্রিমোর্ডিয়াল জার্ম সেল। এই প্রিমোর্ডিয়াল জার্ম সেলে দুটো ঘটনা ঘটে, দুটো প্রসেস হয় ফর ফার্টিলাইজেশন। কি দুই প্রসেস? নাম্বার 1, ডিভিশন হবে। প্রিমোর্ডিয়াল জার্ম সেলে ডিভিশন হয়। এই ডিভিশনটা কোন ডিভিশন? আমরা জানি হিউম্যানের মাঝে দুই ধরনের ডিভিশন হয়, একটা হচ্ছে মাইটোসিস আর একটা মিওসিস। তাহলে এই আমাদের রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে কোন ডিভিশন হয় প্রিমোর্ডিয়াল জার্ম সেলে? আসলে দুটোই হয়। এই ডিভিশনটাই হচ্ছে মূলত গ্যামেটোজেনেসিস। আচ্ছা যাক, আরেকটা স্টেপ হয় হচ্ছে সাইটো ডিফারেন্সিয়েশন। সাইটো ডিফারেন্সিয়েশন, আমরা ডিফারেন্সিয়েশন মানে জানি। ডিফারেন্সিয়েশন মানে কিছু যে পদ্ধতির মাধ্যমে কতগুলো সেল বিশেষ বৈশিষ্ট্য প্রাপ্ত হয়, বিশেষ দায়িত্ব প্রাপ্ত হয়, তাকে বলে ডিফারেন্সিয়েশন। তো সেল লেভেলে যে ডিফারেন্সিয়েশন হয় তার নাম সাইটো ডিফারেন্সিয়েশন। সো ডিভিশন আর সাইটো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আলটিমেটলি ফার্টিলাইজেশনের প্রিপারেশন হয় ইন দা প্রিমোর্ডিয়াল জার্ম সেল। আমরা মেইলের মাঝে এই দুটো স্টেপ সেপারেটলি ঘটে। মানে কি সেপারেট ঘটা বলতে কি বোঝায়? মানে হচ্ছে প্রথমে হবে হচ্ছে ডিভিশন, দেন হবে সাইটো ডিফারেন্সিয়েশন। কিন্তু ইন কেস অফ ফিমেল এই দুটো ঘটনা একসাথে ঘটে। ফিমেলের মাঝে আমরা ডিভিশন আর সাইটো ডিফারেন্সিয়েশনকে আলাদা করতে পারবো না। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে ডিভিশনে। ডিভিশনটা হচ্ছে গ্যামেটোজেনেসিস, এবং এই গ্যামেটোজেনেসিসের ইনিশিয়াল পার্টে মাইটোসিস হয়। প্রথমে হয় মাইটোসিস, পরবর্তীতে হয় মিওসিস। এখন প্রশ্ন আসে যে প্রথমে মাইটোসিস হয় পরে মিওসিস হয়, তো এই মাইটোসিস এর উদ্দেশ্য কি? আমরা জানি অলওয়েজ মাইটোসিসের মাধ্যমে সেলের সংখ্যা বাড়ে, এবং মাইটোসিসের মাধ্যমে সেলের সেম টাইপ অফ সেল তৈরি হয়। মানে হচ্ছে যে সেল থেকে মাইটোসিস হবে তার নাম প্যারেন্ট সেল, আর যে সেল তৈরি হবে তার নাম ডটার সেল। সুতরাং প্যারেন্ট সেল আর ডটার সেল দেখতে হুবহু সেম হবে, দুটোর ক্রোমোজোম সেম হবে। আমাদের বডির ম্যাক্সিমাম সেল হচ্ছে ডিপ্লয়েড সেল, তার মানে মাইটোসিস হলে যে সেল তৈরি হবে তারাও হবে ডিপ্লয়েড সেল। সুতরাং গ্যামেটোসিস জেনেসিসের প্রথম স্টেপ গুলো হয় মাইটোসিস, যার মাধ্যমে হুবহু সেল তৈরি হয়, সেম টাইপ অফ সেল তৈরি হয়, শুধু সেলের নাম্বার বাড়তে থাকে। কিন্তু তারপরে লেটার পার্ট গুলো হচ্ছে মিওসিস, পরবর্তীতে মিওসিস হয়, আর মিওসিসের মাধ্যমে আলটিমেটলি ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায়, তার মানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সেল তৈরি হয়। তাইলে এই মিওসিসটা কেন লাগে?
কেন গ্যামেটোজেনেসিসে মিওসিস লাগে? গ্যামেটোজেনেসিসে মিওসিস লাগে to reduce the number of chromosome from diploid to haploid in the gamete. আমরা যে গ্যামেটটা তৈরি করব সেই গ্যামেটের মাঝে ক্রোমোজোম নাম্বার অর্ধেক করে ফেলবো। কেন? কারণ মেল গ্যামেটে অর্ধেক ক্রোমোজোম হবে হ্যাপ্লয়েড, ফিমেল গ্যামেটে অর্ধেক ক্রোমোজোম হবে সেটা হ্যাপ্লয়েড। আলটিমেটলি দুটো হ্যাপ্লয়েড যখন ফার্টিলাইজেশনের সময় মিট করবে তখন সে হয়ে যাবে আবার ডিপ্লয়েড, মানে নরমাল প্যাটার্ন ফেরত আসবে। এই জন্য মিওসিস দরকার। আমি এই জায়গাতে একটা প্রশ্ন করতে পারি, সেই প্রশ্নটা হচ্ছে কেন একবার ক্রোমোজোম নাম্বার কমিয়ে আমরা হ্যাপ্লয়েড করব, তারপরে কেন আবার সেটাকে ডিপ্লয়েডে ফেরত নিব? এরকম কি পসিবল ছিল না যে প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে সরাসরি আমরা একটা জাইগোট তৈরি করতে পারতাম না? প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে সরাসরি আমরা একটা জাইগোট তৈরি করে ফেলতে পারতাম। প্রিমোর্ডিয়াল জার্ম সেলটাই মাল্টিপল ডিভিশন হয়ে 5 to 7 into 10 to the power 12 সেল তৈরি করলো, একটা বডি তৈরি করে ফেললো। এটা পসিবল ছিল না? হ্যাঁ, হয়তো পসিবল ছিল। ইভেন ক্লোনিং এ তো তাই করে। ক্লোনিং এ কি করে, বডির যে কোনো একটা সেল নেয়, সেই সেলটা ডিপ্লয়েড, সেটাকে গ্রো করায়, ডিভিশন করায়, করতে করতে একটা প্রোডাক্ট তৈরি করে ফেলে। এইভাবেই ডলি নামে ভেড়া তৈরি করেছিল এই ক্লোনিং এর মাধ্যমে। তাইলে আমাদের ক্লোনিং এই প্রসেসটা নরমালি ন্যাচারালি কেন থাকলো না? কেন একবার ক্রোমোজোম কমিয়ে আমি অর্ধেক করব, পরে আবার ক্রোমোজোম বাড়িয়ে আমি আবার ডিপ্লয়েড করব ফার্টিলাইজেশন দিয়ে? তার পিছনে এখানেই হচ্ছে মিওসিসের ইম্পর্টেন্সটা। সেই ইম্পর্টেন্সটা কি, মিওসিস কেন দরকার? সেটা হচ্ছে মিওসিস দরকার হচ্ছে প্রজাতির মাঝে ভেরিয়েশন তৈরির জন্য। আমরা জানি মিওসিসে জেনেটিক ম্যাটেরিয়ালের এক্সচেঞ্জ হয়, জেনেটিক ম্যাটেরিয়ালের এক্সচেঞ্জ হয় মিওসিসে। প্যাকাইটিনের সময়ে এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল হয়। সুতরাং এইভাবেই এক একটা গ্যামেটের মাঝে এক এক ধরনের বৈশিষ্ট্য চলে আসে, বৈশিষ্ট্য ভেরি করে। আবার একটা গ্যামেট যখন অন্য একটা গ্যামেটের সাথে ফিমেল গ্যামেটের সাথে যখন ফিউশন হবে তখন আবার নতুন বৈশিষ্ট্য তৈরি হবে। সুতরাং মিওসিস যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে যত প্রাণী থাকতো সবাই দেখতে সেম টাইপের হতো, সব যদি একই রকম হয়ে পড়তো। এই জন্য মিওসিস দরকার ভেরিয়েশন তৈরি করার জন্য। আমরা দেখি আমাদের নিজেদের ক্ষেত্রে আমি একরকম, আমার ভাই একরকম, আমার বোন একরকম, মাদার একরকম, কিছুটা মিল পাওয়া যায় কিন্তু অনেক ক্ষেত্রেই অমিলও পাওয়া যায়। আমাদের বাচ্চারা আরেক